তুমি ভয়ের গল্পই কেন লিখো? আমি পার্সোনালি ভূতে একদমই বিশ্বাস করি না। মানে ওই পার্টিকুলার মোমেন্টটা ইউ আর দেয়ার। তৃতীয় বিশ্বযুদ্ধ বহুদিন আগে হয়ে গেছে, কিন্তু আমরা কেউ জানতে পারিনি। ঈশ্বর বিশ্বাস কিরকম? আমি কি বিশ্বাস করি না করি সেটা সম্পূর্ণ ইনসিগনিফিকেন্ট। এই যে মিডনাইট হরর স্টেশনটা শুরু কবে করেছিলে, কিভাবে করেছিল? বইমেলায় একটি মেয়ে চুমু খেয়েছিল। এরকম এত সুন্দর লাইন একটা বেরোলো, শুধু তো ভয় দেখালেই হয়। এই ইমোশনাল কানেকশনটা তুমি কোথা থেকে কানেক্ট করো? আমি কোনোদিন এরকম কিছু ফেস করিনি। আমার মনে হয় না যে আমি ডিল করতে পারি। তুমি কি গল্প নিজের জন্য লেখো নাকি দর্শকের কথা ভেবে লেখো? আমার পৃথিবী আর তোমার পৃথিবীটা আলাদা। ইফ নট তুমি মানে রাজনীতি থেকে ইন্সপিরেশন নিতে পারো। আজকে যে কাকে গালাগালি করছিল কাল সে তার দলে চলে গেছে। বাবা মার ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? তোমার তো প্রচুর ফিমেল ফ্যান, মানে আমার পরিচিত বেশ কিছু মেয়েও আছে যারা তোমার বিরাট ফ্যান, এবং নট ফর অনলি ফর ইউর রাইটিং। আমার বোধহয় সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে আসাটাই উচিত। কিছু গল্প শুনে মা আমার মানে গল্পে এমন এমন ঘটনা ঘটে, হ্যাঁ রে তো কি বিয়ে হচ্ছে না বলে এরকম হয়ে গেছে। এখানে আমি বরুণ গ্রহণের একটা কথা শুনে খুব ইন্সপায়ার্ড হয়েছিল। পাঠকের দৃষ্টিকোণ থেকে গল্পকে দেখি না, ভিডিওর টাইটেলটা কি হবে আমার সেরকম কিছু নেই বলার মতো। আজকে আমাদের সঙ্গে আছেন শায়ক আমান। অনেক রিকোয়েস্ট এসছে শায়ক আমানের নামে, এবং শায়ক আমানকে নিয়ে আসুন, ওনার কথা শুনতে চাই, ইত্যাদি ইত্যাদি। ফাইনালি শায়ক আমান ইজ অন সোল কানেকশন পডকাস্ট। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কেমন আছো শায়ক? ভালো আছি, চলে যাচ্ছে। তোমার তুমি একটা মানে পরিচিত নাম এই মুহূর্তে, যারা গল্প এবং লেখা এবং বিশেষ করে ভয়ের গল্প যারা পছন্দ করে তাদের জীবনে তুমি একটা ইম্পর্টেন্ট নাম হয়ে যায় একটা পয়েন্টের পরে। এটা তুমি ভয়ের গল্পই কেন লেখো? মানে তুমি ভূতের গল্পই কেন লেখো? শুধু তো তার লেখো না, অন্যান্য জিনিসও আছে, কিন্তু যার জন্য পরিচিত সেটা হলো ভয়ের গল্প। হ্যাঁ, এটা কোথা থেকে এলো? ভয়ের গল্প লেখা শুরু করেছিলাম ভয় পেয়েছিলাম বলে, সোজা কথায়। মানে মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রেমের গল্প লেখে, যখন মানে সমাজের ঠেলা খায় তখন সামাজিক গল্প লেখে, আর যখন ভয় পায় তখন ভূতের গল্প লেখে, সোজা কথায়। তো ছোটোবেলায় ভয়টা বেশি ছিল, তো সেই জন্য তখন থেকে ভয়ের গল্প লেখা শুরু করেছিলাম। আর আমি যে ধরনের বই ছোটোবেলায় পড়েছিলাম, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, ভয়ে কখনো সুপার ন্যাচারাল অলৌকিক ঘটনা ঘটছে সেখানে, বা রহস্যের গল্প, তো সেইগুলো যেহেতু ছোটোবেলায় পড়েছিলাম তাই সেগুলোই প্রথম লেখা শুরু করেছিলাম। ছোটবেলায় এই গল্প ছাড়া ছোটবেলাটা কিরকম ছিল, মানে কোথায় কেটেছে এবং কিরকম ছোটবেলা কাটিয়েছো তুমি? আমার তো জন্ম, বেড়ে ওঠা, এখনও থাকি তেঘড়িয়াতে, এবং খুব গর্ব করে বলতে পারি যে তেঘড়িয়ার লোকজন কেউ আমায় চেনে না। মানে আমার মুখ চেনে হয়তো, কিন্তু আমি কি করি না করি চেনে না। মানে যে এক কাকু আছে আমার, যিনি আমার চুল কাটেন, তিনি প্রত্যেকবার চুল কাটতে গেলে আমায় জিজ্ঞেস করেন, হ্যাঁ রে তুই এখন কি করছিস? আমি বলি যে আমি বেকার। যেমন তিনি কিছুটা মানে হতাশ হন যে তুই এই বয়সেও বেকার, তুই এরকম মানে বাড়ি বসে খাচ্ছিস। আমি কী করবো, চাকরি বাকরি নেই কোথাও। তো ফলে ওই আমার পাড়ার লোকজন আমায় খুব চেনে না, কারণ আমি খুব লুকিয়ে থাকি আর কি। মানে বাড়ি থেকে সচরাচর বেরোই না, বা বেরোলেও যে খুব মানে চাকজমক করে বেরোই তা নয়। মানে আমি একটা খুব লো প্রোফাইল মেনটেন করতে হয় না, আমি মানুষটাই খুব লো প্রোফাইল। তো সেইখানে বেড়ে ওঠা, এবং যেটা তুমি জিজ্ঞেস করলে যে গল্প লেখা বা গল্প লেখার বাইরে আমার জীবন কিভাবে কেটেছে, আর পাঁচজনে যেভাবে কাটে একইভাবে কেটেছে, আলাদা। ইনফ্যাক্ট আমার মনে হয় এই যে যখন আমাকে কেউ কোনো পডকাস্টে ডাকে, আমি যখন পডকাস্টে যাই, আমার মাথায় মানে গাড়িতে আস্তে আস্তে আমার মাথায় যেটা চলে সেটা হচ্ছে যে মানে ভিডিওর টাইটেলটা কি হবে। মানে অন্য পডকাস্টে গেলে তোমার আচ্ছা ভাত খেলে অমুক রোগ হতে পারে, তোমার একটা ডাক্তার এসে বলতে পারে, আমার সেরকম কিছু নেই বলার মতো। তা আমি খুব মানে কৌতূহল থাকে এটা আমার, যে টাইটেল কি হবে। হ্যাঁ, তো তোমরা যখন এটা আপলোড করবে আমি খুব মুখিয়ে থাকবো দেখাচ্ছ শায়ক আমান কি বলেছে। আমরা তো এই পডকাস্টেই সেটা জানতে পারবো যে কোনটা লাইন হবে, সেটা তো আমরা বুঝতেই পারবো কোনটা দিলে লোকজন খুব ক্লিক করবে আর কি। সেইটা দেখো, আমার একটা জিনিস আছে, সেটা হলো
আমার এখানে আমার পডকাস্টের লোকজন আড্ডা শুনতেই আসে, হ্যাঁ, এবং সেখানে যে তারা খুব ক্লিক বেট জিনিস পছন্দ করে তা কিন্তু নয়। আমার একটা সেট অফ অডিয়েন্স আছে যারা দেখবেই আমার পডকাস্ট, তারা যা খুশি হয়ে যাক। তারা প্রথম এপিসোড থেকে এরকম কিছু মানুষ আছে, মানে আমি খুবই সৌভাগ্যবান আর কি সেদিক দিয়ে। কিছু মানুষ আছে যারা আমার পডকাস্টটা শুধু আড্ডার জন্যই শুনতেছে এবং তাদের মনে হয় তারাও পাশে বসে আড্ডাটা মারছে আর কি আমাদের সঙ্গে। কিন্তু আমার এখানে তোমাকে একটা টেকনিক্যাল কোয়েশ্চেন আছে, মানে আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে ধরো তুমি বললে তোমার কিছু নির্দিষ্ট মানুষজন আছে, শ্রোতা আছে যারা জানে যে তুমি কি করছো না করছো, কিন্তু ধরো একজন ইউটিউবার হিসেবে, বা তোমার তো ইউটিউবেই বেরোচ্ছে, এইটা কখনো তোমায় ভাবায় যে ধরনের মানুষকে তুমি পছন্দ করছো, তোমার পডকাস্টের যে শ্রোতাদের সঙ্গে তুমি একাত্ম হয়ে গেছো, তার বাইরেও তো একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ক্লিক করতে পছন্দ করে, এবং যাদেরকে দিয়ে ক্লিক করানোটা তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তুমি ইউটিউবে দিচ্ছ তো জিনিসটাকে পাবলিশ করার জন্য এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। তাদের কাছে তুমি কিভাবে রিচ করবে যদি তুমি ক্লিক বেটস না? দেখো, ব্যাপারটা হলো আমার কাছে না, আমার মনে হয় ফার্স্ট থিং আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ যে আমার এই মুহূর্তে বসে এই আড্ডাটা আমি আসলে এনজয় করছি কিনা। এটা যদি করে ফেললাম তাহলে বাকি দায়িত্বটা আমার টিমের, আমার নয়। আচ্ছা, ওই দায়িত্বতে আমি যাই না। আচ্ছা, বাকি দায়িত্ব সায়নের আর স্নেহা বলে আমাদের একটা মেয়ে আছে, ওরা থাম্বনেল এবং টাইটেলের উপর কাজ করে। অবশ্যই এটা আমাদেরও দায়িত্ব যে অনেক আরো বেশি মানুষের কাছে পৌঁছানো, কিন্তু এটা যদি এই চাপটা যদি আমি নিয়ে নিই তাহলে আমার প্রশ্ন করতে হবে যে তোমার জীবনে কি কেচ্ছা আছে, সেইটাতে ক্লিক করবে লোকে। তো ওইটা তো আমি করতে পারবো না, এটা আমার এক্সপার্টিস না, আমার এরিয়া না, তো আমি ওই জন্য করিও না সেই সব বিষয়। এনিওয়েজ কামিং ব্যাক টু যে আমাদের ছোটবেলাতে আমার মনে হয় আমাদের জীবনের কি বলবো ভিত্তিটা তো ছোটবেলাতেই স্থাপন হয়। তো তোমার এই মানে ছোটবেলায় গল্প যে পড়া আর কি পড়েছি তো সবাই আমরা, আমাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, সবাই তো লিখিনি। তো তোমার এই মানে আমিও লিখেছি, লেখার চেষ্টা করেছি কিন্তু হয়নি কিছু। আচ্ছা, সিনেমাটা লিখতে পারি কিন্তু গল্প উপন্যাস হিসেবে এখন অব্দি লেখার চেষ্টা করেছি, বাট মনে হচ্ছে যে ওটা এখনো কিছু হয়নি, কোনোদিন হয়তো লিখবো। কিন্তু তোমার এই লেখার মানে পোকাটা কখন ঢুকলো এবং ছোটবেলা থেকে কি লিখতে? আমার মনে পড়ে যত ছোটবেলার কথা আমার মনে পড়ে তখন আমি লিখি, মানে আমি হয়তো লেখার চেষ্টা করি 5-6 থেকে। সেই একটা খাতা ছিল আমার, বড় একটা জাবদা খাতা, তার মধ্যে লেখালেখি করতাম। এবার মানে লিখতে পারি কি না সেটা নিয়ে তো আমি এখনও শিওর নই, কিন্তু আমি লেখার তখনও চেষ্টা করতাম, এখনও আফটার অল দিস ইয়ার্স এখনও আমি চেষ্টাই করছি। এবার লিখতে পারি কিনা সেটা আমার জুরিসডিকশন। সবচেয়ে বেশি তোমাকে ইন্সপায়ার কে করেছে লিখতে ছোটবেলায়? হয়তো কোনো লেখকের নাম বলা উচিত, কিন্তু আমার সবসময় মনে হয় যে আমরা যাই লিখি না কেন আমাদেরকে ইন্সপায়ার করে আমাদের জীবন। যখন দুঃখ পেয়েছি সেইটা লেখার চেষ্টা করেছি, যেটা তোমায় বললাম যে যখন ভয় পেয়েছি সে ভয়টা লেখার চেষ্টা করেছি, যখন প্রেমে পড়েছি সে প্রেমটা লেখার চেষ্টা করেছি। তো কোনো লেখকের নাম বলার আগে আমার মনে হয় আমাদের জীবন সব থেকে বেশি ইন্সপায়ার করে আমাদের লেখার জন্য। এবার এই যে জীবন বলছো, এবার জীবনকে অনেকেই তো ট্রান্সলেট করে উঠতে পারে না পেপারে, কারণ তারা হয়তো সেই অনুভবটা তুমি তোমার চোখ দিয়ে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারে না হয়তো। তো তাহলে কি বলা যায় যে তুমি ছোটবেলা থেকেই খুব অনুভূতিপ্রবণ ছিলে? অনুভূতিপ্রবণ ছিলাম, আমি এখনও খুব অনুভূতিপ্রবণ। তবে ধরো আমি কাগজে প্রকাশ করতে পেরেছি, তুমি যেটা বললে তুমি সিনেমায় প্রকাশ করতে পারো, কি কেউ ছবি এঁকে প্রকাশ করতে পারে, কেউ গানে প্রকাশ করতে পারে, যেই এনভায়রনমেন্টে বড় হয়েছে, যে জিনিসটা হাতের সামনে পেয়েছে সে তাতে প্রকাশ করেছে। আমি কাগজ পেয়েছি, কাগজের মধ্যে প্রকাশ করেছি। আর একটা ছোটবেলা থেকে খুব লাজুক গোছের ছিলাম, তো ফলে কি হয়েছে মানে কারোর সামনে গিয়ে কিছু প্রকাশ করা আমার পক্ষে খুব কঠিন। আমি একটা গল্প লিখছি, তুমি যদি পাশে দাঁড়িয়ে থাকো আমি আর লিখতে পারবো না। তুমি পরে কাগজটা নিয়ে পড়ছো সেটা আলাদা কথা, কিন্তু যে মুহূর্তে আমি লিখছি তখন কেউ পাশে দাঁড়িয়ে থাকলে আমার পক্ষে আর ওটা লেখা সম্ভব নয়। তো ফলে ওই যে কাগজে লেখার মধ্যে এক ধরনের একাকিত্ব আছে, এক ধরনের আইসোলেশন আছে, যে কেউ এই মুহূর্তেই আমায় দেখছে না। এইটা আমাকে একটা ভীষণ স্বাধীনতা দিত কাগজে প্রকাশ করার জন্য। তো সেই জন্য আমি কাগজে প্রকাশ করেছি, অন্য কেউ হয়তো অন্য কোথাও প্রকাশ করবে। আচ্ছা, ভূত বিষয়টা তোমার গল্পে প্রচুর তো আছে। তোমার
পার্সোনাল ভূতের বিশ্বাস কি সেটা তো মানে জিজ্ঞেস করবো, সেটা ঈশ্বর এবং ভূতের বিশ্বাস কি, কিন্তু তোমার গল্পে যেই ভূত হয়ে থাক তার একটা ইমোশনাল কানেকশন আছে জেনারেলি, যে একটা কোথাও একটা ইমোশন আছে। তো তোমার কাছে এই মানে ভূতটা তো এমনিও ভয় দেখাতেই শুধু আসতে পারে, তো শুধু তো ভয় দেখালেই হয়, তো এই ইমোশনাল কানেকশনটা তুমি কোথা থেকে মানে কানেক্ট করো? কারণ আমরা ছোটবেলায় এরকম অনেক গল্প পড়েছি যেখানে জাস্ট ভূত, ধরো একটা দুটো মানুষ কথা বলছে, সে পরে জানতে পারলো সে আসলে মারা যাচ্ছে। এটা তো প্রচুর পড়েছি এরকম গল্প। একটা মানুষকে দেখলাম সে কথা বললো, তারপর গিয়ে দেখলাম সে ডেড বডি। এইসব তো অনেক গল্প পড়েছি, বাট তোমার গল্পের মধ্যে একটা ভূতেরও একটা ইমোশনাল কানেকশন আছে, সেইটা কোথা থেকে এসছে? দেখো, ইমোশন, ভয় যেটার কথা তুমি বলছো যে ভূত তো শুধুই ভয় দেখাতে, ভয়টা ইটসেলফ তো একটা ইমোশন। এবারে ভূতের গল্পে আমার মনে হয় ইমোশনটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে, ধরো আমি যদি তোমাকে বলি যে রামবাবুর যে পাড়ায় থাকেন, রামবাবুর একটা বন্যা এসছে, রামবাবু তলিয়ে গেছেন বন্যায়, তোমার জিনিসটা খারাপ লাগবে। কিন্তু এবার যদি তোমায় আমি বলি যে রামবাবুর একটা ছোট 10 বছরের বাচ্চা আছে, রামবাবু খুব ভালো মানুষ, অনেক কষ্ট করে তিনি এই জায়গায় এসেছেন, রামবাবু তার মাকে খুব ভালোবাসেন, আস্তে আস্তে কি হচ্ছে, তুমি ওই মানুষটার সঙ্গে ইমোশনালি কানেক্টেড হচ্ছ। যে মুহূর্তে তুমি ইমোশনালি কানেক্টেড হচ্ছ, তুমি আরও বেশি রামবাবুকে নিয়ে দুশ্চিন্তা করছো। রামবাবুর ভালো হলো না খারাপ হলো, রামবাবুকে ভূতে খেলো না রামবাবু ভূতকে খেয়ে নিল, এই দুটোর মধ্যে মানে আস্তে আস্তে তোমার রামবাবুর প্রতি এই যে এমপ্যাথিটা, ইমোশনটা তৈরি হচ্ছে, যার জন্য তুমি ভয়টা বেশি পাচ্ছ। যে কারণে আমার গল্পে প্রচুর ভিকটিম, যারা মানে যাদেরকে ভূত ভয় দেখায়, তারা হয় বাচ্চা, নইলে তারা কাউকে খুব ভালোবাসে, বা তারা অসহায়, তারা কিছু নিয়ে স্ট্রাগল করছে। স্টিফেন কিং খুব এই জিনিসটা বলে থাকেন যে বাচ্চারা যখন কোনো কারণে খুব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন মানুষ অনেক বেশি ভয় পায় সেই জিনিসটা নিয়ে। নইলে একটা র্যান্ডম লোককে ভূতে খেয়ে নিল, আমার কি যায় আসে। কিন্তু যে মুহূর্তে তুমি ইমোশনটা তৈরি করতে পারছো সেই ক্যারেক্টারটার, মানে ইউ কেয়ার ফর দ্য ক্যারেক্টার, এবং যখনই ওই ক্যারেক্টারটার পেছনে একটা ভূত এসে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে তোমার ভয়টা বেশি লাগছে। তো ইমোশনটা সেই জন্য খুবই, এটা আমি টেকনিক্যালি বললাম। রাদার আমার ইমোশনগুলো লিখতে ভালো লাগে, কারণ সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজের বাস্তবিক জীবনের অনুভূতি। মানে নিজে যেটা ফিল করছি সেটা গল্পে ভূতের আড়ালে ঢুকিয়ে দেওয়ার একটা আনন্দ আছে, সেইটা উপভোগ করার জন্য অনেক সময় ইমোশনগুলো লেখা থাকে। আচ্ছা, আর ভূত আর দেখো তুমি যেটা বললে সেটা তো খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের মানে আমাদের গল্প লেখারই খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যে আমার তুমি ট্যাগলাইন টাইটেল পেয়ে গেছো তাহলে? হয়তো যাই না, কিন্তু আমি বলছি যে একটা যে কোনো মানুষ যার গল্প আমি শুনতে চাই বা শুনবো, তার সঙ্গে যদি আমি কোনোভাবেই রিলেট না করতে পারি, কোনোভাবেই কানেক্ট না করতে পারি, গল্পটাই তো শুনবো না। এরকম অনেক লেখক আছে যারা সিনেমা লিখতে চায়, সিনেমা করতে চায়, তারা হয়তো আমাকে একটা ট্রেলার পাঠালো বা একটা স্টোরি পাঠালো, আমি বলি, প্রথম জিনিস বলি যে উইল ইউ ওয়াচ দিস, মানে তুমি কি দেখবে এটা, এই ছবিটা হলে তুমি কি টিকিট কেটে হলে গিয়ে দেখবে, কি দেখবে না? তো তাহলে ওয়াই আর ইউ মেকিং ইট? এটা একটা বড় সমস্যা আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই হয়। আমার প্রশ্নটা হলো, তুমি যখন গল্পটা লেখো, সরি, তখন তো তুমি প্রথমে একজন রিডার, মানে রাইটার অ্যান্ড রিডার অ্যাট দ্য সেম টাইম। তো সেই সম্পর্কটা তোমার কিরকম? মানে তুমি কি গল্প নিজের জন্য লেখো নাকি দর্শকের কথা ভেবে লেখো? দর্শকের মানে পাঠকের কথা ভেবে লেখো। গল্প যখন লিখি তখন আমার প্রধানত, আমি গল্প, যেটা তুমি বললে যে আমি রিডার একজন, আমি কখনো আমার গল্পের রিডার নই। আমি যেটা করি সেটা হচ্ছে আমার এই অ্যাডভেঞ্চারটা ভালো লাগে। আমি যখন গল্প লিখতে শুরু করছি, আমি জানি না আমি কি লিখবো। আমি একটা মনে করলাম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, এবার সেই জঙ্গলে ভূত আসবে নাকি একটা ছেলে ধরা আসবে নাকি স্কন্দকাটা আসবে, সেটা গল্পটা লিখতে 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 সেটা তৈরি হয়। এইটা খুব মজার একটা জার্নি। হ্যাঁ, মজারও আবার খুব কষ্টেরও জার্নি, কারণ অনেক সময় দিশাহারা হয়ে যেতে হয়, মানে কি লিখবো তারপর জানি না। মানে তুমি আমার ল্যাপটপ দেখলে বুঝতে পারবে সেখানে অন্তত শখানেক গল্প এরকম 20% 30% লিখে তারপর পড়ে আছে। ওখানে ওই মজাটা নিতে পারা যায়নি, ওই মজাটা। তো
যেটা বলছিলাম, তো এবার কি যেন বলছিলাম সেটাই তুমি বলছিলে হলো যে আমি বলছিলাম রিডার হিসাবে, রিডার এবং রাইটারের সম্পর্কটা। রিডার হিসেবে আমি কখনো শুরু করি না, লেখার পরে তারপর রিডারের মজাটা আমি নিতে পারি, কিন্তু প্রথমে ওই অ্যাডভেঞ্চারটা থেকে গল্প শুরু হয়। এবং আমি সবসময় স্থির করি না যে গল্প কোথায় যাচ্ছে বা উপন্যাস কোথায় যাচ্ছে, ওটা গল্পটা নিজেই ঠিক করে। মানে খানিকটা আমি এগোই, খানিকটা গল্প যেখানে যেতে চাইছে সেইখানে এগোয়, তারপর দুটোর মধ্যে এক ধরনের লড়াই হতে হতে আলটিমেটলি সেটা গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়ায়। তো আমি পাঠকের দৃষ্টিকোণ থেকে আমি কখনো, মানে গল্পটা যতক্ষণ না লেখা কমপ্লিট হয়ে যাচ্ছে তার আগেই আমি পাঠকের দৃষ্টিকোণ থেকে গল্পকে দেখি না। কিন্তু অডিয়েন্সের কি ভালো লাগবে, মানে সেটা রিডার হতে পারে, সেটা লিসনার হতে পারে, হ্যাঁ, তাদের কি ভালো লাগবে সেটা কি তুমি ভাবো, বা সেই শর্তটা কি তোমার মাথায় কখনো থাকে লেখার সময়? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, মানে আমি এটা বলতেও চাই। সেটা হচ্ছে যে আমি যখন লেখা শুরু করেছিলাম তখন আমার মধ্যে এক ধরনের বেপরোয়া ভাব ছিল, যে আমি ভাবি না অডিয়েন্স কি ভাবছে কি করে, আমার যায় আসে না। কিন্তু ইদানিং যখন লেখাটা পেশা হয়ে গেছে আমার, এবং নিজের একটা কম্পালশন কাজ করে যে লিখতে হবে, কিছু কিছু সময়ে গল্পের কিছু কিছু ট্রিটমেন্টে আমার এটা নিজে থেকে হয়তো মাথার মধ্যে চলে আসে যে এই জায়গায় এটা লিখলে কি ভাল লাগবে, না একটু চেঞ্জ করি। হয়তো সেটা আমার নিজের ওয়্যারিংয়ের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, সে বেপরোয়া ভাবটা একটু কমে এসছে। তো তুমি যেটা জিজ্ঞেস করলে যে পাঠকের কথা ভাবি কিনা, এখন খানিকটা ভাবি। আজ থেকে 5-6 বছর আগেও হয়তো একদম ভাবতাম না। মানে আমার এমন অনেক গল্পের কমপ্লিট ওপেন এন্ডিং আছে যেগুলো এখন পড়লে আমার মনে হয় গো লোকটা বুঝবে কি করে এই এন্ডিংটা। হয়তো আমি মানে তখন কিছু একটা ভেবে লিখেছিলাম, কিন্তু এখন ওই একই গল্প যদি আমি আবার লিখি হয়তো আরেকটু জটিলতা কম থাকবে, হয়তো আরেকটু এন্ডিংটা ক্লিয়ার হবে। আর এটা একটা কারণও আছে, লোকজন আমায় আগে মানে দেখা হলেই দাদা ওই গল্পের শেষটা কি, ওই গল্পের শেষে কি হলো, এই ব্যাপারটা খুব জিজ্ঞেস করতাম। আচ্ছা ঠিক আছে, একটা ক্লিয়ার কিছু একটা এন্ডিং দিয়েই দিই, খুশি হয় সে, আর কিছু না। এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো। একটা হলো তোমার, এটা আমারও একটা প্রশ্ন, আমার নিজের সঙ্গেও নিজের একটা প্রশ্ন। এটা আমার ইয়েটা আলাদা, আমার জার্নিটা আলাদা। একটা পয়েন্ট অবধি আমি ভাবতাম দর্শকের কি ভালো লাগবে, হ্যাঁ, মানে সিনেমা হিসাবে যখন আমি লিখছি, যখন রাইটার হিসাবে। এখন যেটা আমার মনে হয়েছে যে আমার যদি দর্শক হিসাবে এই সিনেমাটা দুর্দান্ত না লাগে, এক্সেপশনাল না লাগে, ততক্ষণ আমি ওটাকে পাত্তাই দিই না আর কি। মানে তাহলে এটা বানাবো কেন, কিছু লিখবই বা কেন, এটা একটা জিনিস। এটা আমার খুবই দ্বন্দ্ব ছিল, এখনো এই দ্বন্দ্বটা মাঝে মাঝে আসে যে আচ্ছা দর্শকরা, আমার তো দারুণ লাগছে, দর্শকরাও কি আমার মতো করে ভাববে? এখানে আমি বরুণ গ্রোভারের একটা কথা শুনে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। আচ্ছা, বরুণ গ্রোভার বলেছিল যে তুমি ধরো, মানে আমার সঙ্গে একবার কথা বলার সৌভাগ্য হয়েছিল, আমার বলছে তুমি ধরো একটা 83 বলে একটা সিনেমা এলো, সেই সময় 83 এসেছিল। তো 83 কারা রিলেট করবে? যারা 83টা ওই ফিলিংটা, ওই ইমোশনটার সঙ্গে কানেক্ট করে। এরকম তো প্রচুর মানুষ আছে। তুমি যে সময় বড় হয়েছো, তুমি যেভাবে জীবনটাকে দেখেছো, তোমার মতো অনেকজন আছে এই পৃথিবীতে। একই রকম টেমপ্লেট বা সেট অফ মাইন্ডসেটের অনেক লোক আছে। সেই সমস্ত মানুষকে তো তুমি অলরেডি কানেক্ট করে ফেলেছো। তো তুমি যদি নিজেকে এন্টারটেইন করতে পারো, অতগুলো মানুষকে করতে পারবে। তো আমার এই কথাটা দারুণ ইন্সপায়ার করেছিল আমাকে, সেই কারণে আমি আবার আমার নিজের জন্য লেখা শুরু করেছি। আরেকটা জিনিস যেটা হয়, সেটা তোমার সঙ্গে নিশ্চয়ই হয়, সেটা হলো লিখতে লিখতে আমিও লেখার আগে ডিসাইড করি না গল্প কোথায় যাবে। কি মজা যেটা লাগে সেটা হলো এমন এমন কিছু লাইনস বেরিয়ে আছে যেটা মনে হয় এটা আমি লিখলাম। হ্যাঁ, এটা হয় তোমার সঙ্গে? আমার অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, আমি একটা লাইনই খালি মাথায় এসছে। আচ্ছা, যেমন আমার একটা গল্প আছে, আমি খুব বেশি লোকজন হয়তো চেনেও না, জানেও না। গল্পটার নাম হচ্ছে ম্যাকমোহনের গিটার। এবার সেই গল্পটার কিচ্ছু আমার মাথায় আসেনি, খালি একটা লাইন আমার মাথায় এসছিল। সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বহুদিন আগে হয়ে গেছে, ম্যাকমোহনের মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বহুদিন আগে হয়ে গেছে, কিন্তু আমরা কেউ জানতে পারিনি। নিয়ে তারপর গল্পটা শুরু হয়, কিন্তু এই লাইনটা আমার প্রথম মাথায় এসছিল যে একটা লোক, সে তার হঠাৎ করে একদিন খেয়াল হয়েছে যে আরে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে একটা কিছু হয়ে গেছে, এবং
আমাদের অজান্তেই হয়ে গেছে। হুম। এবার তারপর গল্প কোথায় যায় সেটা পরের কথা। আমি শুনেছি এই জিনিসটা অনেক লেখকের ক্ষেত্রেই হয়। অ্যাগাথা ক্রিস্টির একবার মাথায় এসেছিল একটা লাইন, ওয়াই ডিডেন্ট দে আস্ক ইভান। হুম ইভানকে কেউ জিজ্ঞেস করেনি কেন এই ব্যাপারে, সেটা একটা বইয়ের নাম। হুম হ্যাঁ, তো ওই লাইনটা মাথায় এসছিল, তারপর সেই লাইন থেকে প্লট এসছে, ল্যাজ এসছে, মুড়ো এসছে, বডি এসছে, সব এসছে। তো এইটা আমার ক্ষেত্রে খুব হয় যে হয়তো কোনো একটা ডায়লগ মাথায় এলো, তারপর সেই ডায়লগটাকে খুঁজে খুঁজে গল্প জন্মালো। হুম। ডায়লগটা পেছনে ওটা খুব হয়, খুব এটা বেশি হয়। আমার ক্ষেত্রেও একটা আছে। আমার এরকমও হয়েছে যে আমি একটা গল্পের কি প্লট জানি না, কিন্তু মোটামুটি 20-30 খানা ডায়লগ লেখা আছে আমার। ডায়লগের আগে কিছু তৈরি হলো, পরে কিছু তৈরি আচ্ছা, হলো, এরকম আচ্ছা, করে আচ্ছা। গল্প এরকম বহুবার হয়েছে আমার। হুম সেটা এখন বেশি হয়। এটা আশিকির মতো। আশিকিতে 9টা গান আগে তৈরি হয়েছিল, 10টা গান আগে তৈরি হয়েছিল, তারপর সিনেমাটা আচ্ছা। তৈরি হয়েছিল গানগুলোকে বেস করে। হ্যাঁ, না তো মানে তোমার এরকম হয় না যে মানে এক একটা সময় লিখতে লিখতে মনে হয় যে আচ্ছা ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং দিকে, মানে নিজেই যাওয়ার সময় খুব হ্যাঁ। মজা লাগে না যে বাহ হ্যাঁ, হ্যাঁ, এটা তো দারুণ জায়গায় যাচ্ছে হ্যাঁ, একটা। ঠিক ঠিক ঠিক। এটা হয় কিন্তু, এটা হ্যাঁ। আমার মনে হয় অনেকের ক্ষেত্রে হয়। আর লাইন যেটা বলছো, আমার জীবনে একটা লাইন এসেছিল, একটা নাও এরকম অনেক এসছে, তার মধ্যে একটা লাইন এসেছিল, একটা লোক, আমি একটা লোককে দেখেই হয়েছিল। আচ্ছা, আমি পাবলিক ট্রান্সপোর্ট খুব ব্যবহার করার চেষ্টা করি, হুম। কারণ আমার মনে হয় আমি তাতে অনেক মানুষ দেখতে পাই, হুম, বিশেষ করে মেট্রো। হুম, ঠান্ডা, সুন্দর, হুম। আর চারিদিকে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে, বসে হ্যাঁ, থাকে, হ্যাঁ। এবং তাদের এক একটা একরকম এক্সপ্রেশন। হ্যাঁ, একটা লোককে আমি দেখেছিলাম বেশ কিছু বছর আগে, হুম। দেখে মনে হচ্ছে প্রচন্ড বিরক্ত লোকটা, আচ্ছা, আউট অফ মানে অফ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যাঁ, প্রচন্ড বিরক্ত। হ্যাঁ। এই লোকটাকে দেখে আমার একটা মনে হচ্ছিল যে সুশীলবাবু সবসময় বিরক্ত থাকেন। হ্যাঁ, এই সুশীলবাবু নিয়েই আমি একটা মানে সিনেমা লিখেছিলাম, ইনফ্যাক্ট ওটা কিছুটা করেও ছিলাম একটা শর্ট ফিল্ম হিসেবে। হ্যাঁ, বাট দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং জার্নি। আমার মনে হয় প্রত্যেকটা লেখকই বোধ হয় এই জার্নিটা দিয়ে ঠিকই ঠিক যায়। হ্যাঁ, হ্যাঁ। তোমার মানে ভূতে বিশ্বাস কিরকম? না, আমি ভূতে বিশ্বাস করি না, করো না? একদমই করি না। তোমার কি মনে হয় এরকম কিছু নেই? ভূত অ্যাজ ইন মানুষ যেরকম বলে যে আত্মার একটা মানে মৃত্যু পরবর্তী অবস্থা, যেটা বাস্তব ক্ষেত্রে তুমি যদি জিজ্ঞেস করো, আমি ভূতে বিশ্বাস করি না। কিন্তু একই সঙ্গে আমার এই যে মানুষের যে ভয় এবং মৃত্যু পরবর্তী জগৎ নিয়ে মানুষের যে আগ্রহ, এই কৌতূহল, জিনিসটা হ্যাঁ। এক্সপ্লোর করতে আমার ভালো লাগে। হুম। আমার মানুষের উপর ভূতের প্রভাব বা ভূতের ভাবনার প্রভাব, এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করে। কিন্তু ভূত আছে কি না, আমার ঠাকুরদা মরে গেছে, তার 2 দিন পরে এসে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল, এই ব্যাপারগুলো নিয়ে আমার একদম আগ্রহ নেই। আমার খুব যে আমি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করি তাও নয়। এবার একজন আমাকে বলেছেন আমি একটা ভূতের ছবি বানিয়েছি আমিষ বলে। হুম। তো সেইটা বানানোর পর আমাকে জিজ্ঞেস করেছে ইন্টারভিউতে যে আপনি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ। আমি বলেছি একদম করি না, কিন্তু যেই সময় আমি আমিষ বানিয়েছিলাম হুম। সেই সময় আমি বিশ্বাস করতাম। হুম, ওই হুম, পার্টিকুলার হুম, হুম। 4 দিন মানে 2 দিন আমি ভূতে বিশ্বাস করতাম। তো আমার মনে হয় ব্যাপারটা আমার এরকমই বোধ হয়। এই ব্যাপারে তুমি যখন বললে, আমার একটা ব্যাপার মনে হলো, সেটা হচ্ছে যে যারা লেখক বা যারা শিল্পী, তাদের মধ্যে এই শূন্যতা থাকাটা খুব দরকার। যে তুমি যদি কোনো বিশ্বাসের প্রতি খুব বেশি ডেডিকেটেড হও, তাহলে তো তুমি ওর অপোজিট ক্যারেক্টারটা প্লে করতে পারবে না। ধরো তুমি একটা গল্প লিখছো, সেখানে 4টে চরিত্র আছে, একটা চরিত্রের যে বিবরণ, তার সঙ্গে হয়তো তুমি একেবারেই রিলেট করতে পারো না, সে হয়তো তোমার বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে, কিন্তু দিন শেষে গিয়ে তোমাকে তো সেই চরিত্রের ডায়ালগটা লিখতে হবে। এবং তাকে বিশ্বাস করে লিখতে হবে। হ্যাঁ, এবং যখন তুমি সেই ডায়ালগটাকে বিশ্বাস করতে পারছো না, তখনও তো তোমাকে তার ডায়ালগটা তার হয়েই লিখতে হবে। তুমি তো তোমার দৃষ্টিকোণ থেকে ওই ডায়ালগটা লিখতে পারবে না। তো ফলে কিছুক্ষণের জন্য এই প্রিটেনশনটা করাটাই একজন আর্টিস্টের বড় ক্ষমতা বা গুণ, যাই বলো। তবে তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছো, মানে আমার লেখক সত্তাকে জিজ্ঞেস করোনি, তাই আমার মনে হয় যে আমি পার্সোনালি ভূতে একদমই বিশ্বাস করি না। তোমার যখন লেখো তখন তো সেই মুহূর্তে তুমি বিশ্বাস করছো বলেই লিখতে পারছো, এবং যেহেতু তুমি বিশ্বাস করে লিখছো বলে অনেকগুলো মানুষ বিশ্বাস করছে। তুমি যদি একেবারেই অবিশ্বাস নিয়ে লেখো, তাহলে বোধহয় আমার মনে হয় বিশ্বাস করবে না মানুষ। মানে ওই পার্টিকুলার মোমেন্টটা ইউ আর দেয়ার যখন তুমি লিখছো, তাই না? তা না হলে তো কেউ বিশ্বাস করবে না বোধহয়। ঈশ্বর বিশ্বাস কিরকম? না, ঈশ্বরেও বিশ্বাস করি না, একদম স্ট্রেট ওয়ে ঈশ্বরে বিশ্বাস করি না। এবার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানুষের কোনো বিশ্বাস, ধরো ইউনিকর্নে বিশ্বাস, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি কি বিশ্বাস করি না করি সেটা সম্পূর্ণ ইনসিগনিফিকেন্ট।
আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যদি আমার কোনো পার্সোনাল গডে বিশ্বাস করি, আমি যখন দেখছি একজন অ্যাক্টর সে দুর্দান্ত অভিনয় করছে এবং আমি অবাক হয়ে যাচ্ছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে যে এইরকম অভিনয় সে কি করতে পারে, ওই মুহূর্তে আমি ধরে নাও ওকে আমি ঈশ্বর মনে করি। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, আমি হয়তো এই ঈশ্বরে আমিও বিশ্বাস করি, কিন্তু তুমি যে ইনস্টিটিউশনালাইজড যে গডের কথা বলছো সেটাতে আমি একদমই বিশ্বাস করি না। তোমার কি মনে হয় যে বিভিন্ন রকম তো থিওরি অফ গড আছে পৃথিবীতে, একটা হলো ইসলাম, মানে ধর্মের কথা বলছি না, শুধু ধর্ম তো আছেই, ধর্মের তো বিভিন্ন গড আছেই, কিন্তু তাছাড়াও তো আরো অনেক রকম ঈশ্বর বিশ্বাস আছে, তার মধ্যে বেদান্ত একটা বিশ্বাস যে আলটিমেটলি ঈশ্বর কোথাও এক্সিস্ট করে না, ঈশ্বর আসলে তুমি, বা ঈশ্বর আসলে প্রকৃতি বোধহয়। এই ধরনের বিশ্বাসেও কি তুমি মানে মানে ইয়ে করো না, মানে বা বিশ্বাস চর্চা করেছো কোনোদিন? যদি তুমি ঈশ্বর শব্দটা ব্যবহার করো, হ্যাঁ, এবার তুমি যদি বলো যে আমার যে কনসিয়াসনেস, আমার যে চেতনা, সেই চেতনাটা ঈশ্বর, তাহলে তাতে আমার কোনো সমস্যা নেই, মানে আমি সেই জিনিসটা হয়তো বিশ্বাস করতে পারি, কিন্তু এটাকে ঈশ্বরই নাম দিতে হবে এটা নিয়ে আমার একটু মানে দ্বিধা আছে। কিন্তু আমার মনে হয় যে আমি একমাত্র ইনস্টিটিউশনালাইজড যে গড, সেটা ছাড়া অন্য সমস্ত গডকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। আর তোমার এটা মনে হয় কোনোদিন যে ধরো লিখছো তুমি, হ্যাঁ, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে, আমার যেহেতু আলোচনার দিকে গেল, আমি কোনোদিন কোনো লেখককে করিনি আলাদা করে, যে ধরো তুমি যে একটু আগে বলছিলাম যে একটা লাইন চলে এলো, যে লাইনটা না এসে মনে হলো এটাকে আমি লিখলাম, এটা কি সত্যি খুবই এরকম এত সুন্দর লাইন একটা বেরোলো। আমার ক্ষেত্রে প্রচুরবার হয়েছে এরকম, যে লাইনটা লিখেছি আমি কখনো ভাবিনি সেই লাইনটা সম্পর্কে কোনোদিন কনসিয়াসলি, তারপর আমার মনে হচ্ছে যে বোধহয় কোথাও একটা এই কনসিয়াসনেসগুলো, এটা তো একটা এনার্জি, সেই কনসিয়াসনেস বোধহয় কখনো কখনো কিছু একটা সময় কানেক্ট করে, তাই জন্য বেরিয়েছে। আবার এটাও মনে হয় আমার যে না, আমার অভিজ্ঞতাই কখনো কখনো আমাকে কি বিভিন্নভাবে আনকনসিয়াস থেকে তুলে এনে আমাকে দেখায়। তোমার বিশ্বাসটা মানে এই ক্ষেত্রে কি কোনোদিন এটা ভেবেছো যে কিভাবে হয়, যে কিভাবে সেটা হয়? হ্যাঁ, বা তোমার কি এইখান থেকে কখনো মনে হয় যে একটা বোধহয় কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়ে যায় কোনো একটা কনসিয়াসনেসের সঙ্গে? মানে সব কিছুকে স্পিরিচুয়াল দিকে নিয়ে যেতে হবে এর মধ্যে আমি বিশ্বাসী নই। এবার ধরো লিখতে লিখতে অনেক সময় হয় যে কিছু একটা লিখে ফেললাম, বা এমন কিছু একটা তৈরি করে, শুধু লেখা কেন, তার বাইরে এমন কিছু একটা তৈরি করে ফেললাম, যেটা তৈরি করে মনে হলো যে এটা দুর্দান্ত কিছু তৈরি হয়েছে। আমার মনে হয় আমি তো শুধু আমি নিজে যতটা নিজেকে পারসিভ করতে পারি তার থেকে বড় আমার একটা অস্তিত্ব আছে। আমি ধরো ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, একটা ভয়ের দৃশ্য যখন দেখেছি, একটা দুঃখের দৃশ্য, কারোর যখন মৃত্যু হয়েছে, যখন প্রথম মৃত্যু শোক পেয়েছি, সেগুলো আমাকে ছাপিয়ে আমার থেকে অনেক বড় আমার ইমোশনগুলো, তা সেইখান থেকে কোনোভাবে আসে, মানে সেটা তো খুব সুন্দর। মানে ধরো সব কিছুকে এটা স্পিরিচুয়ালিটি থেকে আসছে, বা এটা গড থেকে আসছে, এটা ধর্ম থেকে আসছে, এই উত্তরটা মানে নিজেকে বুঝিয়ে নেওয়াটা সবসময় যে নেসেসারি সেটা আমার মনে হয় না। মাঝে মধ্যে ইউ গো অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চার অ্যাবাউট ইট, যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কিন্তু স্পিরিচুয়ালিজম থেকেই যে সেটা আসছে এটা কেউ মনে করতে পারে, আমার পার্সোনালি মনে হয় না। তোমার আমাদের সমাজ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে বিশ্বাস করাতে যায় অনেক কিছু, এবং সেটা খুব মানে কি বলবো, সেটা খুব জোর করে বিশ্বাস করাতে চায়। সিম্পল ব্যাপার, আমার বাড়িতে মা বাবা ঠাকুরটা প্রণাম করে বেরো, আমি করি না, তাতে অসুবিধা হয় তাদের। কোনো পুজোয় আমি গিয়ে আলাদা করে পার্টিসিপেট করি না, তাতেও তাদের অসুবিধা হয়। এই কোনো সময় এইটা ফেস করেছো যে তোমার ঈশ্বরের মানে তোমার এই অবিশ্বাসকে কখনো তুমি স্ট্রংলি বাইরে এনেছো, নাকি নিজের মধ্যেই রেখেছো? না, আমি কখনো পার্সোনালি ফিল করিনি, কারণ আমার পরিবেশ ভীষণ রকম নাস্তিক পরিবেশ। আমার বাবা কমিউনিস্ট পার্টি করতেন, ফলে কোনোদিন মনে হয়নি যে বাবা ধর্ম নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন, কি মা থেকে শুরু করে, মানে আমি এতটাই কি বলবো লিবারেল পরিবেশের মধ্যে বড় হয়েছি, এবং আমি ছোটবেলা থেকে যে বই পড়েছি, যে গান শুনেছি, যে সিনেমা দেখেছি,
সেগুলোর মধ্যেও এত মানে আমি প্রোগ্রেসিভ জিনিসপত্রের প্রতি এতটা এক্সপোজড ছিলাম যে অন্তত সৌভাগ্যক্রমে আমি কোনোদিন এরকম কিছু ফেস করিনি। বাহ। তোমার মা বাবার সঙ্গে সম্পর্কটা কিরকম, মানে মা এবং বাবার সঙ্গে আমাদের তো একটা ইকুয়েশন থাকে। বাবার সঙ্গে সম্পর্কটা এখন আরো বেশি। বাবাকে বাড়ি গেলে দেখতে পাই না, কিন্তু মানে চারিদিকে দেখতে পাই। আচ্ছা। আর মায়ের সঙ্গে সম্পর্কটা একটু নরম গরমের উপর থাকে। মা রেগে যায় মাঝে মধ্যেই আমার উপর, নানা কারণে রেগে যায়। মায়েরা তো একটু ওটাই করে। হ্যাঁ, অনেক আমার মা তো সেম। আজ কথা হচ্ছে মানে মায়ের রেগে যাওয়ার মতো একমাত্র আমি আছি আর কি। ঠিক। আচ্ছা, তোমার বাবা 3 বছর আগে মারা গেছেন। হাউ ডিড ইউ ডিল উইথ ইট? মানে এটা তো একটা খুব, আমার মনে হয়, দেখো আমার মা বাবা এখনো আছেন এবং আশা করি টাচুড একদিন তো এটা আমি সবসময় ভাবি অসুস্থ হন, তারা অসুস্থ জায়গায় আছেন, মাঝে মাঝে মানে মাঝে মাঝে ভেতরটা না কিরম কেটা করে ওঠে যে একদিন তো ঘটনাটা ঘটবে আমার জীবনেও। সেইটা একটুখানি খুব ডিফিকাল্ট, কিন্তু মানে আমার মনে হয় খুব ডিফিকাল্ট টু হ্যান্ডেল দিস। জানি না ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস অর নট। হ্যান্ডেল ইট। হ্যাঁ, there is nothing to handle about it আমার মনে হয়। হ্যাঁ, মানে আমি বলছি তোমার জীবন দুটো পর্যায়ে থাকে জীবনের। একটা যতদিন মা বাবা বেঁচে আছেন, আর একটা হচ্ছে মা বাবা বেঁচে নেই। আর যে যা বলুক, এছাড়া জীবনের আর কোনো ভাগ নেই। তুমি সফল, তুমি পয়সা রোজগার করছো কি করছো না, তুমি চাকরি পেয়েছো কি করছো না, এগুলো ভাগ নয়। ভাগ তোমার বাবা মা বেঁচে আছে কি নেই। আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি একটা অন্য মানুষ। মানে আজকে তুমি যার সঙ্গে কথা বলছো, আমি জানি আজ থেকে 4 বছর আগে সেই মানুষের অস্তিত্ব ছিল না। এবার কি করে ডিল করেছি আমার মনে হয় না যে আমি ডিল করতে পারি। যদি ডিল করতে পারতাম তাহলে আমি এই মানুষটা হতাম না। সো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কি করে ডিল করা যায়, আমি মানে ডিল করা যায় না। আমার মনে হয় যায় না, আমার মনে হয় সবাই তাই বলবে। হ্যাঁ, এটা মনে হয় তুমি ঠিকই বলেছো। এটা দুটো ভাগ যেটা বললে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আরেকটাও ব্যাপার আছে জানো তো, যেটা আমি একটা পয়েন্টের পর এই অনেক সময় আমি অনেককে জিজ্ঞেস করি খুবই পার্সোনাল জায়গা থেকে। এটা কিন্তু মানে আমার পডকাস্টের জন্য জিজ্ঞেস করি, আমি খুব পার্সোনালি জানতে চাই যে একটা মানুষ তাদের, কারণ আমার মনে হয় একটা পয়েন্টের পর গিয়ে আমরা রিয়েলাইজ করি আমাদের সঙ্গে আমার বাবা মার সম্পর্কটা কতটা ইম্পর্টেন্ট। মানে তার আগে ছোটবেলায় কিন্তু আমরা একটু রেবেলিয়াস হয়ে যাই যে হ্যাঁ ঠিক আছে মা বাবা ঠিক আছে তারা। একটা পয়েন্টের পর তো রিয়েলাইজ করি যেটা কতটা ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। এবং সেই জন্য আমি একটা পয়েন্টে আমার জীবনে আমি কিন্তু আমার সঙ্গে মা বাবার সম্পর্কটা একটুখানি ডিস্টেন্সে ছিল। আচ্ছা, মানে একটা ডিস্টেন্স ছিল আমার সঙ্গে আমার মা বাবার। হ্যাঁ, এবং আমি রিয়েলাইজ করলাম এটা কি করে হতে পারে। আচ্ছা, মানে একটা যেহেতু আমি বাইরে থাকি, কলকাতা থাকি, মা বাবা শিলিগুড়িতে থাকে, কিন্তু এখন আই মেক শিওর যে আমি তাদের সঙ্গে প্রতিদিন কথা বলি এবং শুধু কথা বলি, সমস্ত ভাবে যাতে তাদের নিজে না থেকে যতটা সম্ভব চাওয়া যায় এটা করি। এবং আমার মনে হয় মানে এর চেয়ে বড় জীবনে বোধহয় আর কিছু নেই, মা বাবার সঙ্গে সম্পর্কটার চেয়ে বড়। ঠিকই। আর আমি একটা জিনিস আমি জানি না, মানে এটা জ্ঞান দেওয়ার মতো শোনাতে পারি, কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে রিয়ালাইজ করেছি, সেটা হচ্ছে এখনকার দিনে ছেলে মেয়েদের না মা বাবার সঙ্গে ডিস্টেন্স তৈরি হওয়ার একটা ব্যাপার হয়, খুব বেশি হয়। আগেকার দিনে এত বেশি হতো না আমি যতদূর জানি। এটার একটা কারণ হচ্ছে মানে আমাদের মা বাবারা সবসময় যে আমাদের পছন্দ মতো হবে এটা হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা আমি বলছি তাদের যে বিশ্বাস, তাদের যে ধ্যান ধারণা বা তারা পৃথিবীটাকে যেভাবে দেখে সেটা আমাদের থেকে অনেকটা আলাদা। এবং হয়তো সেটা ঠিকও নয়, হয়তো খুব রিগ্রেসিভ একটা আইডিয়া পোষণ করেন তারা। কিন্তু এখানে একটা ব্যাপার তখন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষ, আমি তুমি, এই ঘরে দেখা যাচ্ছে না এরকম আরও 3 জন মানুষ আছেন, আমরা প্রত্যেকে না উই আর কালেকশন অফ স্টোরিজ। আমাদের ছোটবেলা যেভাবে কেটেছে, বড়বেলা যেভাবে কেটেছে, আমাদের শরীরের মধ্যে কিছু তরল বইছে, কিছু হরমোনস, কিছু কেমিস্ট্রি আমাদের শরীরে বইছে, এবং তার ফলে আমরা একটা জিনিস তৈরি হচ্ছি। উই হ্যাভ টু লুক বিয়ন্ড দ্যাট। ধরো একটা মানুষ, সে খুব রিগ্রেসিভ একটা আইডিয়াকে সে লালন পালন করে, কিন্তু তার ওই আইডিয়াটাই যদি আমি আটকে থাকি এবং বলি এ বাবা এই লোকটা কি বাজে, এ তো এই জিনিসটায় বিশ্বাস করে, কি ওই জিনিসটায় অবিশ্বাস করে,
নিয়ে তার সঙ্গে আমার একটা ডিস্টেন্স তৈরি হতে পারে, কিন্তু একটা বয়সের পরে 50-60 মানে 40-45 একটা বয়সের পরে আমাদের দায়িত্ব হচ্ছে মানে মা বাবাকে ভালোবাসার একটা পর্যায়ে হচ্ছে উই হ্যাভ টু লুক বিয়ন্ড দ্যাট, যে সে আলটিমেটলি একটা মানুষ, একটা যন্ত্র, এবং সেই যন্ত্রের কিছু তরল এদিক থেকে ওদিকে যায়, মাথার ভেতর কিছু কেমিস্ট্রি হয়, কিছু কেমিক্যাল রিয়াকশন হয়, তার ফলে সে একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ কিছু একটা হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা আমাদেরকে সেটা পারলে আমাদেরকে সেটা হিল করতে হবে, ঠিক চেষ্টা করতে হবে তাকে খানিকটা রিগ্রেসিভ জায়গা থেকে খানিকটা তাকে লিবারেল জায়গায় নিয়ে আসা। ঠিক কিন্তু মানে ওই জাজমেন্ট করাটা যে লোকটা ভালো নয়, লোকটা ভালো না হলেও তো সে বাবা, সে মা, এবং তার খানিকটা তোমার দায়িত্ব এটা যে সেই মানুষটা যাতে আরেকটু বেটার লাইফ লিড করতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি যেমন আমার মা বাবাকে যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো আমি দেওয়ার চেষ্টা করেছি আমার ওয়ার্ল্ড ভিউটা, আমি কিভাবে পৃথিবীটা দেখি, তোমরা কিভাবে পৃথিবীটা দেখো, দুটো আলাদা, কিন্তু লেটস মিট ইট, মানে একটা পয়েন্টে এটা দেখা মিট করা উচিত। আমি তাদেরকে, তারা প্রত্যেকটা পডকাস্ট আমার দেখে, প্রত্যেকটা পডকাস্ট দেখে। তুমি লাকি, আমার মা আমার কোনো গল্প শোনে না। আমার মা প্রত্যেকটা পডকাস্ট দেখে, মা বাবা, এবং ওয়েটও করে থাকে কবে আসবে। সেটা খানিকটা আমাকে শান্তিও দেয়, কারণ আমি মাঝে মধ্যে গল্পে এমন অনেক কিছু লিখেছি। হ্যাঁ, না আমার ক্ষেত্রে কিন্তু এটাও আছে যে আমার পডকাস্টে এরকম অনেক আলোচনা হয় যেটা আমার মা বাবার হয়তো শোনার কথা নয়, কিন্তু শোনে তারা। এবার আমি কিছু গল্প শুনে মা আমার মানে গল্পে এমন এমন ঘটনা ঘটে, হ্যাঁ রে তোর কি বিয়ে হচ্ছে না বলে এরকম হয়ে গেছে। এইসব প্রশ্ন মায়েরাই বল, তাহলে আমি ব্যবস্থা করছি। না, তবে হ্যাঁ, এটা ঠিকই বলেছো যে এই জাজমেন্টের জায়গাটা থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই অন্ততপক্ষে নিজের মা বাবার ক্ষেত্রে জাজমেন্টটা যদি শুনে যায় না, বা আরেকটাও জিনিস আছে যেটা আমি একদিন রিয়েলাইজ করি, আমার প্রেমাশিস বলে আমার এক ভাই আছে, যে মানে যে আমার পার্টনার, মানে বিজনেস পার্টনার, তার সঙ্গে আমি একটা এপিসোড করতাম, মানে একটা সিরিজ করতাম বৈঠক বলে, সেটা আবার হয়তো কন্টিনিউ হবে, সেটা আমরা বই নিয়েই কথা বলতাম। সেখানে একদিন আলোচনা করতে করতে একটা কথা উঠে আসে, সেটা আমরা সাইকোলজি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে উঠে আসে যে আমাদের মানে ফ্রয়েডের অনুযায়ী আমাদের সঙ্গে আমাদের বাবা মায়ের সম্পর্কটা শুরু থেকে খুবই সাইকোলজিক্যালি কমপ্লিকেটেড, খুবই কমপ্লিকেটেড, এবং সেটা যদি আস্তে আস্তে একটা পয়েন্টে বড় হওয়ার পর আমাদের অনেক লড়াই চলে ভেতরে, ইন্টারনাল লড়াই, সেই লড়াইগুলো থেকে বেরিয়ে আমরা একটা পয়েন্টে পৌঁছে আমাদের সবচেয়ে আগে তো এটা বুঝতে হবে যে আমি আর আমার পৃথিবী আর তোমার পৃথিবীটা আলাদা। তুমি তোমার পৃথিবী থেকে আমাকে দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না আমাকে। সেম উইথ ইউ, তোমার পৃথিবী আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা একটা পৃথিবী। তোমার পৃথিবীটা যেটা ঠিক সেটা আমি এখান থেকে কি করে বলতে পারি সেটা ভুল। যেটা তুমিও বললে যে তাদের ওই রিগ্রেসিভ আইডিয়াও যদি থাকে, তারা কিন্তু তাদের মতো ঠিক। তুমি যখন একটা ভিলেন লেখো তোমার গল্পে, সে কি ভুল বলে লেখো না, সে তো ঠিকই ভিলেন হিসেবে, সে তো নিজের জায়গা থেকে ভিলেন নয়। সেই আমার মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা। আমার মনে হয় যারা শুনছেন তারাও, আমার অডিয়েন্স আমার বয়সী আছে, আমার অনেক কম বয়সীও আছে, তার মানে প্রচুর মিক্সড অডিয়েন্স। আমার মনে হয় আমি এর আগেও বোধহয় কোনো পডকাস্টে বলেছি, আমার মনে নেই, কিন্তু যদি কোনো ডিস্টেন্স থাকে সেটা কিন্তু মানে মিটিয়ে ফেলা উচিত বলেই আমার মনে হয়। যদিও এটাও আমি বলছি যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কেস আলাদা, আমি কাউকেই জাজ করছি না। ইফ নট তুমি মানে রাজনীতি থেকে ইয়ে নিতে পারো, ইন্সপিরেশন নিতে পারো। আজকে যে কাকে গালাগালি করছিল কাল সে তার দলে চলে গেছে, বাবা মার ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? একদম চলে গেল দলে, মানে এই দল থেকে ওই দলে চলে যাবে, দম বন্ধ লাগছিল বলেছে। দ্যাট হ্যাপেন্স। রাজনীতি সবসময় খারাপ কে বলেছে? ইন্সপায়ারও তো করতে হবে। তুমি কি রাজনীতি সচেতন একজন মানুষ, মানে রাজনীতি নিয়ে ভাবার মানুষ? হ্যাঁ, আমার রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা করতে খুবই ভালো লাগে, আর বয়স হচ্ছে যত আরো বেশি ভাবনা চিন্তা করছি। এই চা খাবো না আমরা আরেকবার? হ্যাঁ, না আমরা একটা ব্রেক নিয়েছিলাম, একটু চাটাও এসছে, চা কথা বললাম যখন, ব্যাপারটা হলো তার মাঝখানে আমরা একটা জিনিস নিজেরাই রিয়েলাইজ করেছি যে আমরা খুবই সিরিয়াস আলোচনা করছিলাম, এবং আমাকে একটু বেশি সিরিয়াস আলোচনা করার জন্যই লোকে চেনেও। আবার এটাও আমার খুব ভালো লাগে না যে এবার এখন একটু হালকা আলোচনা করি আমরা। এখন অফ দ্য ক্যামেরা আমরা যে আলোচনাটা করছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা, সরি সেজন্য।
কিন্তু তুমি তোমার ফিমেল ফ্যানদের তো প্রচুর একটা ব্যাপার আছে, মানে তোমার তো প্রচুর ফিমেল ফ্যান, মানে আমার পরিচিত বেশ কিছু মেয়েও আছে যারা তোমার বিরাট ফ্যান, এবং নট ফর অনলি ফর ইউর রাইটিং, মানে শুধু রাইটিং এর জন্য, রাইটিং এর ফ্যান তো আছে, বাট তোমার মধ্যে নাকি একটা হেভি কিউটনেস ফিটনেস আছে, এইসব বলে মেয়েরা। তো সেটা তুমি তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কিরকম? লোকজন মেয়েরা মেসেজ টেসেজ করে? মেয়েরা মেসেজ করে, কিন্তু এখন যে মেয়েরা মেসেজ করে তাদেরকে আমি মানে আমার মেসেজ করা ঠিক নয় এমন একটা ব্যাপার হয়। কারণ যারা মেসেজ করে বেশিরভাগ, না আমাকে যাদের মেসেজ করার কথা মোস্ট অফ দেম আর ম্যারিড, তো তাদের মেসেজের আমার রিপ্লাই দেওয়াটা ঠিক নয়। আর আরেকটা মেসেজ আসে সেটা 19, 20, 21 থেকে, বাবা, সেটাও উচিত নয়। ফলে আমার বোধহয় সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে আসাটাই উচিত। তবে একটা ঘটনা আমার মনে পড়ে, সেটা মজার ঘটনা আর কিছু নয়, সে অনেক বছর আগের কথা। তখন আমি ফেসবুক খুব করছি, পুরো দমে ফেসবুকে আছি তখন, খুব 2018 কি তার আগে ওরকম সময়। তো সেই সময় একটি মেয়ে, তার সঙ্গে আমার খুব কথা হতো এবং সে প্রচণ্ড রকম আগ্রহ দেখাতো যে দাদা তুমি কি অসাধারণ, তুমি কি ফাটাফাটি তুমি। এবার সেই সময় আমাকে যে খুব বেশি লোকজন চিনতো তা নয়, মানে অল্প কিছু লোকজন চিনতো তখন, লেখালেখি করছি। তো সেই সময় তার সাথে খুব কথা হতো, এবং কথা হতে হতে আমি একদিন হঠাৎ করে রিয়েলাইজ করতে পারলাম যে তার আমার প্রতি একটা ভীষণ রকম আগ্রহ জন্মেছে, এবং সেটা আমার খারাপ লাগেনি বা খুব ভালো আগ্রহ জন্মেছে। এবং সে মাঝে মধ্যেই আমাকে বলতো তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। তা আমি তো তখন মানে উৎসাহিত হয়ে যেতাম, বাবা আমি তো জানি কি কথা বলা যেতে পারে এরপরে, আমি লিখি এরকম ডায়লগ আমি গল্পে। তাই আমি বললাম হ্যাঁ কি কি তুমি বলতে চাও বলো। বলছে তো না আমি যদি বলি তুমি কিছু মনে করবে না তো? না মনে করার কি আছে, আবার তুমি বলবে একটা বলবে নিশ্চয়ই। তো সে বললো আচ্ছা তাহলে আমি বলছি, তুমি না প্লিজ অন্য কিছু মনে করো না, আসলে আমি কিছুতেই কথাটা চেপে রাখতে পারছি না মনের মধ্যে। হ্যাঁ তুমি বলো, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তো সে অনেক সেরকম ঢোক গেলার পর সে আমায় বললো যে আমার তখন আমি প্রচণ্ড এক্সাইটেড, সে আমায় বললো শোনো 4 মাস পরে না আমার বিয়ে। তো আমি কি করতে পারি তাতে? এটা তো প্রথমেই তো মাথাটা গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা কি কথা? কি মানে এটা কেমন উল্টো কথা। যাই হোক 4 মাস পরে আমার বিয়ে, হ্যাঁ তো আমি কি করতে পারি তাতে? বললো যে আসলে বিয়ের আগে একটা প্রি ওয়েডিং শ্যুট হবে। তো বললো তুমি একটু আমার ন্যারেশনটা করে দেবে প্রি ওয়েডিং শ্যুটের, এই হচ্ছে স্ক্রিপ্ট, তোমার গলায় খুব ভালো যাবে, তোমার গলা না শুনে আমার রাতে ঘুম আসে। ইস ভগবান। আমি বললাম যে আচ্ছা এই জন্য আপনি আমায় বলছিলেন? বলে হ্যাঁ আসলে এরকম ফেসবুকের মধ্যে দিয়ে কাউকে এইভাবে অ্যাপ্রোচ করা তো উচিত নয়। আমি বললাম ঠিকই উচিত নয়, একদমই উচিত নয়। আর তারপরে এইরকম আগ্রহ তৈরি না করে আমি তারপর আমার সবার আগে যেটা মাথায় এসেছিল সেটা হচ্ছে যে মানে আমি কেন, আমি তো ভূতের গল্প লিখি, ভূতের গল্প ন্যারেট করি, তুমি তো করছো বিয়ে, তুমি তো হানাবাড়িতে যাচ্ছ না। তো বললো না আসলে তোমার গলাটা এত সুন্দর। আমি বললাম প্রি ওয়েডিং শ্যুটে কী থাকবে, যে এরকম বরযাত্রী এলো, মোমবাতি নিভে গেল, ক্যাঁচ করে দরজা খুলে গেল। তো এরকম অভিজ্ঞতাও হয়, সবাই যে মানে সেই প্রেমের আগ্রহ নিয়ে যোগাযোগ করে বা সত্যিকারের ভালো লাগা থেকে যোগাযোগ করে তা নয়, নানান রকম। আমি একটা ব্যাপার রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে অনলাইনে মানুষ সাধারণত তার নিজের কথা বলে না। তুমি যাকে খুব পছন্দ করো তাকে পছন্দ করার ব্যাপারেও তুমি ততটা সৎ নও। মানে আমি এমন বহু মানুষ দেখেছি যারা হয়তো এসে ভূয়সী প্রশংসা করছে আমার, যে কি সুন্দর লিখেছো কি, কিন্তু তারা পড়েনি। আমি একটা ঘটনার কথা আগেও বলেছিলাম, এখনো বলতে পারি। আমি বইমেলায় সই টই করছিলাম, একদিন সই করে বেরোচ্ছি, তো এমন সময় 3-4টি ছেলে তারা দাঁড়িয়েছিল, মানে আমি সই করছিলাম, তারা অনেকক্ষণ ধরে আমাকে দেখছিল। হঠাৎ আমি যখন বেরোচ্ছি তারা এগিয়েছে, দাদা 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 একটা সেলফি তুলবো। বললাম হ্যাঁ তোলো, সেলফি তোলো। তো তারা খুব ঘটা করে সেলফি টেলফি তুললো। এবার আমার কেমন সন্দেহ হলো, একটা বিচিত্র সন্দেহ হলো। আমি বললাম যে আচ্ছা তোমরা যে সেলফি তুলছো তোমরা আমায় চেনো? বললো না। তাহলে সেলফি তুললে কেন? বললো বাড়ি গিয়ে দেখবো আপনি সেলিব্রিটি কি কি বৃত্তান্ত, তখন যদি দেখতে পাই যে ভালো বড় কেউ তাহলে পোস্ট করবো, নাহলে ডিলিট করে দেবো, কি আছে। মানে তখন তো আর আপনাকে পাচ্ছি না, তখন হয়তো দেখলাম আপনি বিশাল বড় মাপের কেউ। তো এই অনলাইন জগৎটা যারা মেসেজ করে, মেল করে, কি করে, তার একটা বড় অংশ, সবাই নয়, তার একটা বড় অংশ
তারা জাস্ট ওই মেল করার, মেসেজ করার মজাটা নিতে চায়, যে মেসেজ করেছি, মেল করেছি, সেটা হয়তো রিপ্লাই পাওয়ার, হ্যাঁ রিপ্লাই পাওয়া, সেটাও সব ক্ষেত্রে নয়, মানে এক ধরনের তারা মনের ভেতর এই আইডিয়াটা পছন্দ করে যে আমার এই মানুষটাকে পছন্দ, কিন্তু সেটা যে সবসময় খুব সৎ পছন্দ সেটা নয়। মানে ওই তুমি যেটা বললে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু রিয়ালাইজ করতে পারে, একটা বয়সে ওই ব্যাপারটা খুব এনজয় করে যে এত লোক মেসেজ করছে, এত, তারপর একটা বয়সের পর বোঝা যায় যে এর একটা অনেকটা বড় অংশ জাস্ট প্লাস্টিক ফ্যাব্রিকেট। একদম তাই। সেম এক্সপিরিয়েন্স আমার সঙ্গে হচ্ছে সেলফির, সেম এক্সপিরিয়েন্স। সাউথ সিটি গেছি একটা প্রিমিয়ারে। তোমার চেহারার মধ্যে একটা শিল্পী ব্যাপার আছে, সেইটাও হতে পারে। আরে না, শোনো না, আমি আমার পডকাস্টের জন্য কিছু মানুষ তো আমায় চেনে। এবার আমায় কেউ যদি ভুল করেও বলে যে তুমি না বেশ পপুলার, আমার একদম ব্যাপারটা পছন্দ হয় না। প্রথমে খুব হতো, হেভি লাগতো, দারুণ লাগতো, হ্যাঁ একটু হয়, এই তো সেলফি তুলছে লোক, একাডেমিতে ঢুকছি, একটু ঢুকতে টাইম লাগছে, অনেকে দাদা আপনার পডকাস্ট দেখে খুব ভালো লাগে, এইসব ভালোই লাগতো। একটা পয়েন্ট আমি রিয়েলাইজ করলাম, মানে কোটা মানুষ আমাকে চেনে, কতটুকু মানুষ চেনে, মানে এই পৃথিবী তো অনেক বড় ব্যাপার। কলকাতা মানে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা, তারপর কিছু মানুষ, কত মানুষ, সেটা যেদিন রিয়েলাইজ করলাম, এই এক মিনিট, পপুলার তো অন্য ব্যাপার, পপুলার যারা হয় তারা অন্য জিনিস। সেইখানেই একটা পয়েন্টে একদম সেলফি তুলতে এসছে, ছেলেকে দেখেই আমার মনে হচ্ছে যে একটু আগে যেহেতু আমি একটা ইন্টারভিউ দিয়েছি, একটা বাইট নিয়েছে ও, আমি বললাম তুমি আমার চেনো? না দাদা চিনি না। বললাম তাহলে কেন সেলফি তুলছো? না ওইটা বলেনি, না মানে খুবই এম্বারাসড হয়ে চলে যাচ্ছে, খুবই এম্বারাসড হয়ে চলে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ঠিকই বলছো, এই আইডিয়াটা কিন্তু অনেকেরই আছে, যে কিছু মানুষ আছে সত্যি যারা জেনুইনলি, তাদের ভালোবাসা তুমি নিশ্চয়ই পেয়েছো। সত্যি এরকম ফ্যান ইন্টারাকশন কিরকম, মানে তোমার আছে কোনো যে বলার মতো, যে কিছু জিনিস আমাকে, বা প্রথমবার যখন তুমি বুঝলে যে কেউ একটা প্রচন্ড ফ্যান হয়ে আমাকে বললো? অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে কেউ হয়তো আমাকে দেখতে পেয়েছে, তারপর কেঁদে ফেলেছে। আচ্ছা, এবার মানে হাউ হাউ করে কাঁদছে, আমি বুঝতে পারিনি যে কেন কাঁদছে সে, মানে এরকম তো নয় কোনো দুঃখের ঘটনা ঘটেছে, কি ঘটেছে। তো আমি তারপর অনেক তাকে জিজ্ঞেস করার পর সে আমায় বললো যে জীবনের একটা সময়ে যখন খুব খারাপ সময় চলছিল, তখন তোমার ওই গল্পটা শুনে খুব মনে হয়েছে যে এই সময়টাকে পার করতে পারবো। তখন সত্যি সত্যি নিজেরও একটা অন্যরকম অনুভূতি হয়, সেটা মানে ওই যে তোমায় বলছিলাম না যে সামথিং বিগার দ্যান মি। তো মনে হয় আমি হয়তো যদি মানুষটার সামনে বসে থাকতাম, তাহলে ওই মানুষটাকে ওই মুহূর্তে কনসোল করতে পারতাম না, কারণ আমার উপর ওই বিশ্বাসটা নেই নিজের উপর। কিন্তু আমার গল্পটা পেরেছে, সেটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি হয়, যে আমার ভেতরে এমন একটা কিছু আছে যেটা আমার থেকে বড়, সেটা খানিকটা আমাকে বাঁচার জন্য ইন্সপায়ার করে, যে সত্যি যদি এরকম কিছু থাকে আমার মধ্যে, সেইটা হয়েছে। আর তুমি পাগলামো যেগুলো বলো সেগুলো ও মানে ও বললে আর শেষ হবে না, অনেক আছে। হ্যাঁ, কয়েকটা শুনি, দুই একটা। আমাকে একবার বইমেলায় একটি মেয়ে চুমু খেয়েছিল, হ্যাঁ, এবং মানে খুব সাডেনলি, সেটা মানে চকাশ করে খেয়েই পালিয়ে গেছে, আমি তাকে দেখতেও পাইনি। এবার সেই মুহূর্তে আমার একটু অস্বস্তি হয়েছিল, যে মানে আমি তো এইটার সঙ্গে খুব একটা মানে অ্যাকাস্টমড নই না, মানে আমি এরকম নয় যে ছোটবেলা থেকে আমি বিশাল হিরো গোছের, মানে স্কুলে সবাই খুব পাগলের মতো আমাকে নিয়ে আলোচনা, ওই যেটা তোমায় বললাম, আমার বাড়ির পাশের লোক হয়তো জানে না আমি কি করি, কি বৃত্তান্ত। এবার সে সই নিতে এসেছিলো, আমি তখন হাঁটছি বইমেলা দিয়ে হঠাৎ করে, এবার সে হঠাৎ করে আমায় দেখতে পেয়ে ওই চুমু খেয়ে চলে গেছিলো। তো সেইটা একটা খুব এম্বারাসমেন্ট, এইরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে, মানে মধ্যে মাঝে মধ্যে এরকম বাড়িতে আমি জানি না কোথা থেকে কে ঠিকানা পায় কি পায়, আসে কার্ড, তোমার সাদা সাদা কার্ড আসে, এবং একদিন কার্ড এসেছে মায়ের হাতে পড়েছে, সেটা মা, এবার আমি খুব একটা আপত্তিও করিনি, কারণ এমনি কার্ড এসেছে, অসুবিধা, কার্ডে আর কি থাকতে পারে। মা খুলে বললে এটা কি, হাতে নিয়ে দেখলাম যে ওই
লিপস্টিক পরে, ঠোঁটে লিপস্টিক পরে কাগজের উপর ঠোঁটটা চেপে ধরলে যে ইয়েটা, হ্যাঁ, যে ওপর থেকে নিচ পর্যন্ত প্রিয় সায়ক বলে ওপর থেকে নিচ পর্যন্ত ওই lipstick এর দাগ। না আলাদা, ওটা আমার হাতে পড়লে আলাদা ব্যাপার ছিল, মায়ের হাতে পড়লে আরেকটু আলাদা ব্যাপার। ঠিকই। তখন ওইটা, হ্যাঁ রে তুই কি বিয়ে করবি? মা বল না বিয়ে করার কথা, খুবই বলতে থাকে নিশ্চয়ই। না এখন মানে বুঝে গেছে আর হবে না। বিয়ে করতে চাও? বিয়ে তো মানে মানে বিয়ের কি প্ল্যান নেই বা ভাবনা আসে না? মানে তুমি যদি থিওরিটিক্যালি জিজ্ঞেস করো, বিয়েতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে ধরনের মানুষ, আমি অনেকটা খামখেয়ালি বলতে পারো, বা আমি কখন কি করি তার ঠিক থাকে না। আমি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে খুব একটা ভালো মানুষ নই। একমাত্র আমি আমার লেখার ক্ষেত্রে মানে প্রচন্ড রেসপন্সিবল। কিন্তু আর একটা যে কারণে আমাকে যদি কেউ গাছ দেয়, আমার প্রথম খুব ভয় লাগে, তার কারণ আমার সবার আগে মনে হয় যে আমি হয়তো গাছটার ততটা যত্ন করতে পারবো না। আই উইশ যে আমি করতে পারতাম, কিন্তু আমার নিজের এটা মনে হয় যে আমি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে খুব ভালো নই, এবং ম্যারেজ ইজ অল অ্যাবাউট রেসপন্সিবিলিটি। তো ওই কনফিডেন্সটা আমি পাই না। এবার যদি কোনোদিন ক্যালকুলেট এসে আমায় বলে যে না, যদি এরকম রেসপন্সিবিলিটি, এরকমও হতে পারে যে তুমি ঠিক যেরকম, ঠিক সেই রকম থাকলেও তুমি একজন এমন কাউকে পেতে পারো, যাই না, এটা অনেক আমি এইসব কথা বলেই লোককে বিয়ে করানো হয়। আমি 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 একদমই তাই, ঠিকই বলেছো। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, মানে এখনো অবধি তাই মনে হয় 5 মাসের অবধি। আচ্ছা, যে আমিও তো মানে তার কাটা যাকে বলে, আমি সিম্পলি তার কাটা বলাই উচিত হবে আমাকে। তা তোমার তারটা কি কেউ জুড়ে দিয়েছে? না, তারটা কাটা অবস্থাতেই তার মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, বাহ, মানে তার মনে হচ্ছে এই অবস্থাতেই ঠিক আছে। তাতে এবার কি, আমি আমার বেশিরভাগ সময় কাটাই আমার কম্পিউটারের সামনে একটা চেয়ার আছে, সেইটার উপর, ওইখানেই ওইটাই আমার পৃথিবী। আচ্ছা, এবার এইটা মেনে নেওয়া একটা মানুষের পক্ষে ইজ নট ভেরি ইজি। মানে আমার সারাক্ষণ আমার সঙ্গী হলো মানে আইদার লেখা, না হলে পড়া, না হলে মানে পড়লেও আমি ওই চেয়ারে বসেই পড়ি। আচ্ছা, ওই চেয়ারটা বা চেয়ারের পাশে একটা বিছানার পাট আছে, সেখানে বসে পড়ি। এটা খুব, আমি নিজেই ভাবতাম সবসময় যে এটা কেউ মেনে নেবে না পৃথিবীর। একটা চেয়ার খুব ছোট কথা নয়, একটা চেয়ারের জন্য মানুষ বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। চেয়ার পশ্চিমবঙ্গের দরকারি জিনিস, খুবই দরকারি জিনিস। আর তোমার চেয়ারটা আলাদা চেয়ার, আমার চেয়ারটা আলাদা চেয়ার, সেই চেয়ারে কেউ বসার জন্য এখন অব্দি মুখিয়ে নেই। এটা ভাগ্যিস, এখন অব্দি যাই না, কোন দিন হতে পারে দেখি ওটা এসে কেড়ে নিল, কিন্তু হতেই পারে, কে জানে। এরকম হতে পারে তুমি সেই চেয়ারটা কাউকে দিয়ে একদম উত্তরাধিকার সূত্রে দিয়ে গেলাম, এরকম হতে পারে। তোমায় দিলাম ভুবন ডাঙ্গার মেঘলা আকাশ, শুনিতে না তুমি। আচ্ছা, তুমি এই যে মিডনাইট হরর স্টেশন, এটা নিয়ে কথা না বললে আমার দর্শকরা মারবে আমাকে, যে মিডনাইট হরর স্টেশন তুমি, এটা তো খুবই একটা পপুলার ব্যাপার এখন। এবার মিডনাইট হরর স্টেশনটা শুরু কবে করেছিলে, কিভাবে করেছিলে? 2014 সালের 15ই নভেম্বর শুরু করেছিলাম। তখন আমি একটা গল্প লিখেছিলাম রাত 3টের পর বলে, সেটা এমনি আমার কাছে রেকর্ডিং করে রেখে দিয়েছিলাম। আমার দিদির একটা ফোন ছিল যাতে রেকর্ড করা যেত, সেই সময় এতটাও স্মার্টফোন হ্যানা ত্যানা এত ছেয়ে যায়নি আর কি। তো তাতে আমি রেকর্ড করে হালকা একটু এডিট করে রেখে দিয়েছিলাম। তো তখন একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট একটা কম্পিটিশনের আয়োজন করে এবং বলে যে অডিও স্টোরি নিজে বানিয়ে পাঠান, যাদের ভালো হবে আমরা এরকম পুরস্কৃত করব। তো আমি দেখলাম আমার কাছে তো পড়েই আছে, বন্ধু বান্ধবকে জোর করে শোনাতে পারতাম না, তো বললাম ঠিক আছে পাঠিয়ে দিই। তো পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে সেইটা 3rd হলো। তো তখন আমাকে বলা হলো যে তুমি তো এত সুন্দর কাজ করেছো, তুমি নিয়মিত করো না কেন? এবার তখন আমারও কিছু একটা দরকার করার মতো, নইলে আমি খুব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছিলাম ওই যন্ত্রপাতির বোঝা ঠেলতে ঠেলতে। তো সেই সময় তখন আমি প্রত্যেক সপ্তাহে একটা গল্প লিখে এডিট করে ওই ওয়েবসাইটেই আপলোড করা শুরু করি। এবং প্রথম ধরো 14, 15, 16 এই 4টে বছর ওয়েবসাইটেই খালি বেরিয়েছে, তখন ইউটিউব বলে কিছু ছিল না। 2017 সালের শুরুর দিক থেকে আমি ইউটিউবে গল্পগুলো দেওয়া শুরু করি। তো তারপর থেকে গল্প বেরোয়। এবার প্রথম যখন দিতে, তখন মানে তখন কিরকম, কতদিন সময় লেগেছে মানুষের মানে
আসতে তোমার কাছে বা ইউটিউবে মানে একটু এই এখন তো অনেক বেশি, বাট পপুলারিটি শুরু হয়েছে যখন, তখন কিরকম সময় ছিল? এই টাইমটা মনে আছে? টাইমটা মনে আছে মানে যে তুমি দিয়ে যাচ্ছ, প্রথম দিকে কি ভিউ হতো? ভিউ হতো বলতে আমার সেই সময়ে যা আমার এক্সপেকটেশন ছিল তার থেকে তো অনেক ভিউ হতো। মানে আমি লোককে ঠেলে ঠেলে হয়তো 25টা বন্ধুকে শোনাতে পেরেছিলাম, সেইটা আমি দিলাম একদিন, মানে যেদিন পাবলিশ হলো সেদিন 150 লোক শুনে ফেললো, সেটা তো আমার কাছে মানে হাতে চাঁদ পাওয়ার মতো। এবার এখনকার তুলনায় যদি তুমি কনসিডার করো তাহলে সেটা অনেক কম, কিন্তু সেই সময় তো আমার কাছে সেটা প্রচুর। যেই সময় কোনো একটা সময় থাকে তো, আমার যেমন চ্যানেলের খরাজদার ইন্টারভিউ বেরিয়েছিল একটা, সেটা থেকে চ্যানেলটা গ্রো করলো। তোমার এরকম কোনো পার্টিকুলার গল্প আছে যেখান থেকে গ্রো করেছে? আমি বলতে পারবো না, মানে আমার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে সেটা মানে গল্পগুলো যেই সময় বেরিয়েছে তার অনেক পরে লোকজন এসে আমায় সেটার সঙ্গে যোগাযোগ করেছে। আমাকে আমার এক দাদা বলেছিল যে আমাদের দেশে, আমাদের মানে সংস্কৃতি জগতে মানুষ অ্যাপ্রিসিয়েট করে খুব লেজিলি, ঠিক আছে? মানে বিদেশে বা অন্য কোনো জায়গায় তুমি একটা কাজ করলে প্রচুর লোক সেটা নিয়ে কথা বলবে, সেটা নিয়ে। আমাদের দেশে মানে লোকজন শুনে চলে যায়, কেউ খুব পজিটিভলি সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে, গভীরভাবে ভাববে, এক্সপেক্ট করাটা একটু কঠিন। আরেকটা জিনিস আছে, এটা তোমার সঙ্গে হয়েছে, তুমি এই কথাটা বলে অ্যাপ্রিসিয়েট করতে পারে না বা বলে না, এটা তোমার সঙ্গে কোনদিন হয়েছে যে আমার মেয়ে আপনার খুব ফ্যান, আমার বউ আপনার খুব ফ্যান? এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না, এটা কেন হয় আমি জানি না। আসলে কিন্তু সেই পছন্দ করে, সেটা বলতে অসুবিধা কোথায় আমি বুঝতে পারি না। সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়, তাই না? আমি এটা অনেক, আমার মেয়ে বউ ফ্যান, এইটা আমি খুব শুনেছি। কারণ এইটা আমিও শুনেছি, ওই জন্যই বলছি, কারণ অনেকেই শোনে। এটা আমাকে চিরঞ্জিত দা বলেছিল, মানে আমাদের চিরঞ্জিত চক্রবর্তী একটা, আচ্ছা আচ্ছা, তিনি বলেছিলেন আমাকে, আচ্ছা হ্যাঁ, বউ হারলে বউ পাওয়া যায়, হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন দেখবে তোমাকে যদি লোকের পছন্দ হয়, ওনার ডিরেক্টলি তোমায় বলবে না, এসে বলবে আমার বউ আপনার বিরাট ফ্যান। আমি এটা না প্রথমে রিয়েলাইজ করিনি, তখন তো কেউই চিনতো না, মানে বউ পাতা, আমি অতটা পাত্তা দিচ্ছি। এক্স্যাক্টলি, আমি অতটা পাত্তা দিই না আর কি। মানে এটা কি অদ্ভুত একটা ব্যাপার, আমি জানি না কেন করে লোকজন, কিন্তু এটা তুমিও শুনেছো, মানে এটা অ্যাকচুয়ালি এটা হয়। তো এখন তো মিড-নাইট হরর স্টেশন অনেকটা বড় হয়ে গেছে, আবার 2 এসছে, 2.0 এসছে। হ্যাঁ, 2.0টা কেন? তখন ইয়েটা আমার হঠাৎ করে যেটা হয়েছিল, আমার একটা গল্প লিখেছিলাম, সেই গল্পটা আমি ভেবেছিলাম যে এই গল্পটা অডিও না করে এটার যে টেক্সট ফরম্যাটটা, পিডিএফ ফরম্যাটটা, সেটা আমি আমার চ্যানেলের মধ্যে ডিসক্রিপশন বক্সে এক্সটার্নাল একটা লিঙ্ক দিয়ে শেয়ার করবো। তখন অত বুদ্ধি ছিল না। এবার তারপর একদিন ইউটিউব হঠাৎ করে আমায় বললো যে তুমি আর পয়সা করি রোজগার করতে পারবে না। এবার আমি বললাম কেন, কি বৃত্তান্ত? বললো তুমি অন্যের জিনিস শেয়ার করেছো। আমি বললাম কার জিনিস শেয়ার করেছি? তারপর আমি ভেবেচিন্তে দেখলাম ওই গল্পটা আমি ওখানে দেওয়া আছে। এবার আমি ব্রেনস্টর্মিং করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে গল্পটা যে আমার লেখা, আমার কপিরাইট, সেটা ইউটিউব বুঝতে পারেনি, কারণ বাংলায় লেখা গল্প ছিল। ও ভেবেছে আমি একখানা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে কিছু একটা পিডিএফ লোককে সার্কুলেট করছি, যার জন্য চ্যানেলটাকে মানে মনিটাইজেশনটা বন্ধ করেছে। 3 মাস পরে আবার মানে ইউটিউবের এই প্রসেসটা খুব বাজে, মানে খুব লম্বা এবং সব থেকে বাজে ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইউটিউব তোমাকে মানে কাস্টমার সার্ভিস যেটা বা ক্রিয়েটার সার্ভিস যেটা, সেটা সবসময় প্রোভাইড করবে, কিন্তু যখন তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে তখন আর প্রোভাইড করবে না। মানে অন্য সময় আমি কি প্রেমালাপ করবো ইউটিউব কাস্টমার কেয়ারের সঙ্গে? যখন আমার সমস্যা হচ্ছে তখনই তো আমি যোগাযোগ করবো। তার আগে দেখবে তোমাকে মেল পাঠাবে, তোমার রিলেশনশিপ ম্যানেজার দেবে, তোমাকে বলবে এর সঙ্গে কথা বলো, ওর সঙ্গে কথা বলো। তারা আবার তোমাকে বলবে যে তুমি একটা ভিডিও কল করো আমার সঙ্গে, আমরা লেটস টক, এরকম করে অনেক কিছুই করে। কিন্তু ওই সেম আমারই এক, মানে যদি না তোমার খুব বড় যোগাযোগ থাকে ইউটিউবে, তাহলে মুশকিল আছে। মানে ইউটিউব ইন্ডিয়ার কেউ একটা তোমার পরিচিত হতে হবে, তারপর বাংলা কন্টেন্ট বানালে আরোই চাপের। আমার এক বন্ধুরই চ্যানেল উড়ে গেছিল, তার কন্ট্যাক্ট ছিল, সে 4 ঘন্টার মধ্যে চ্যানেল ফেরত পেয়ে গেছে। এবার এই কন্ট্যাক্ট ছিল বলে, ইউটিউব ইন্ডিয়ার সঙ্গে কন্ট্যাক্ট ছিল বলে, এবং সে একজন মানে বড় নাম বটে সেই জন্য। কিন্তু আমার আরো অনেক বন্ধুর হয়েছে যে চ্যানেল চলে গেছে, তারা তো কিচ্ছু করতে পারেনি।
আর এখন তো বিভিন্ন রকম ভাবে ইউটিউবের এই কপিরাইট স্ট্রাইকের যে ওভারঅল ব্যাপারটা, ইউটিউবে বসেই বলছি যে চাই না ইউটিউব এটাকে উড়িয়ে দেবে কিনা, কিন্তু এটা খুব ডিফিকাল্ট একটা জায়গা কিন্তু, মানে কখন কিভাবে কি হয়ে যাবে কেউ জানে না। মানে কেউ যদি তোমার সোজা বাংলা কথায় পেছনে লাগতে চায় তাকে ইউটিউব মানে তার জন্য রাস্তা খোলা রেখে হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত ব্যাপার এটা। তোমার মানে ভবিষ্যতে মানে লেখো তো তুমি বিভিন্ন রকম, তোমাকে লোকে চেনে ভয়ের গল্পের জন্য বেশি, তাই তো? সত্যি কথা। হ্যাঁ, এবার তোমার মনে হয় না যে সেখানে একটু স্টিরিওটাইপ হয়ে যাচ্ছে, আমাকে স্টিরিওটাইপ করে দিচ্ছে, আমার আরো অন্যান্য গল্প লেখা উচিত বেশি? মজার কথা হচ্ছে আমি অন্যান্য টাইপের গল্পই লিখি এখন। ভূতের গল্প বা ভয়ের গল্প যেটা তুমি বললে, আমি দীর্ঘদিন লিখিনি। তার কারণ হচ্ছে আমার একটা সময় আমি বোর হয়ে গেছিলাম, সেই শীত দাঁড়া ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই মানে কেটে রক্ত বেরিয়ে আসছে, সেই ভূত পেছন থেকে এসে হামলে পড়ছে, এগুলো লিখতে 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 আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আমার জীবনে যা ঘটছে সেগুলো আমাকে লিখতে হবে, কারণ আজ থেকে 50 বছর পরে আমি যদি পেছন ফিরে তাকাই, আর একটা কথা তোমাকে আমি বলতে পারি, সেটা একটু মানে ভাবগম্ভীর কথা মনে হতে পারে, কিন্তু আমার খুব গভীরভাবে এই জিনিসটা মনে হয়। সেটা হচ্ছে যে ধরো আমাদের দেশে, আমাদের কালচারে আমরা না ইমোশন জিনিসটাকে খুব 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 গুরুত্ব দিয়ে দেখি। তুমি একটা লোক একটা র্যান্ডম সিনেমা দেখে বেরোলো, তুমি যদি তাকে জিজ্ঞেস করো আচ্ছা সিনেমাটা ভালো, সে সবার আগে তোমায় বলবে সিনেমাটা দেখতে দেখতে না চোখ দিয়ে জল বেরিয়ে গেল, কেঁদে ফেলেছি দাদা। আমার বক্তব্য হচ্ছে একটা সিনেমা যদি ভালো কাঁদাতে পারে তোমায়, তার মানে হচ্ছে সিনেমাটা কোনো একটা জায়গায় তোমার ইমোশনকে নাড়া দিচ্ছে। একদম। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা ভালো আর্ট, একটা ভালো শিল্প তোমাকে ভাবাবে সবার আগে, তোমার মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে। যতক্ষণ না অস্থিরতা তৈরি করতে পারছে ততক্ষণ সেটা একটা সফল আর্ট নয়। হ্যাঁ, তো তোমাকে কাঁদানো তো খুব সহজ। মানে আমি যদি বলি যে আমি না অমুক মেয়েটিকে খুব ভালোবাসতাম, একদিন আমার মনে দাগা দিয়ে চলে গেল, তোমার তো খারাপ লাগবে, কষ্ট। আর সেটাকে তুমি যদি একদম প্রপার ডিটেলে বলো উইথ ইমোশন, আমার কান্নাও পেয়ে যেতে পারে। কাঁদানোটা অপেক্ষাকৃত সহজ, কিন্তু তোমাকে ভাবানোটা আরো কঠিন। আমি কদিন আগে একটা সিনেমা দেখলাম, দুর্দান্ত সিনেমা, খুব ভালো সিনেমাটা। শেষ হলো, হলে আলো জ্বললো, লোকজন বেরিয়ে গেল। সিনেমাটা শেষে রিফিউজিদের নিয়ে ছিল সিনেমাটা। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যত রিফিউজিরা ঘর থেকে চলে গেছে, তাদের নানান রকম অত্যাচারের মধ্যে দিয়ে তারা গেছে, সেগুলোকে কোলাজ করে দেখানো হচ্ছিল, মানে এন্ড ক্রেডিটের সঙ্গে। আমি দেখলাম সেটা কেউ দেখলো না। কেউ সিনেমাটা দেখে 1 মিনিট বসে থাকলো না হলে, যে আমি ভাবি আমায় কি দেখানো। কাঁদলো, চোখ দিয়ে জল বেরিয়ে গেল, ফ্যাঁচ ফ্যাঁচ করলো, কিন্তু সে ওই ইমোশনটাকে নিল, টকটক করে বাইরে বেরিয়ে গেল, ফেসবুকে একটা পোস্ট করলো, কি সিনেমা দেখলাম, হেভি সিনেমা দেখলাম, কাঁদিয়ে দিল। কিন্তু তুই ভাবাটা তো ইম্পর্টেন্ট। সেটা তো একটা আর্টের, একটা শিল্পের খুব প্রাথমিক একটা শর্ত, যে সে একটা অস্থিরতা তৈরি করবে, ভাবাবে। তুমি যেভাবে ভাবতে তার অন্য কোনো পার্সপেক্টিভ দেবে। তুমি খালি ইমোশনটুকুনি খুঁজলে, আর তারপর যে বক্তব্যটা বলতে চাওয়া হলো সেটা নিয়ে তুমি 5 সেকেন্ড তুমি সময় ব্যয় করলে না ওটা নিয়ে ভাবার। তোমাকে যে রিফিউজিদের দুঃখ নিয়ে যে কোলাজটা দেখানো হলো, সেটা তোমার কাছে সেটার কোনো মূল্য নেই। সেটা তুমি যতদূর তোমার কান্না ছিল, কেঁদেছো, চলে গেছো। এই সেম জিনিসটা আমাদের রাজনীতির ক্ষেত্রেও আসে। একটা রাজনৈতিক চরিত্র, তাকে বিচার করা হবে কি নিয়ে, সে টালির চালে থাকে নাকি সে চা বিক্রি করে, নাকি সে আলিমুদ্দিনের একখানা ঘরে সারা জীবন কাটিয়ে দিয়েছে। এগুলো তো তোমার ইমোশন ধরে নাড়ানো হচ্ছে, তুমি তার কাজটা দেখো। হয় না, আমাদের দেশে ইমোশনের এত বেশি গুরুত্ব, এত বেশি আর্টের মধ্যে ইমোশনকে প্রায়োরিটি দেওয়া হয় যে এই ভাবনা চিন্তার ব্যাপারগুলো কমপ্লিট ব্ল্যাঙ্ক। তোমাকে নয়, যে কোনো র্যান্ডম মানুষকে রাস্তা থেকে যাও, গিয়ে ধরো যে বলো লাস্ট কোন ভালো গান, ভালো সিনেমা, ভালো নাটক তুমি দেখেছো, সে একটা নাম বলবে। তারপর তুমি যদি তাকে জিজ্ঞেস করো সেইটা নিয়ে তুমি কি ভেবেছো, এক্সেপ্ট যে এই ঋত্বিক রোশনের চুলটা এরকম ছিল, অমুকের জামাটা এরকম ছিল, এর বাইরে বলতে পারবে না, হাঁ করে তাকিয়ে থাকবে। তাহলে আবার ভাবার কি আছে? কিন্তু ভাবাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার এটাও তো একটা পয়েন্ট যে মানুষ ভাবার ব্যাপারে একটু অলস।
আমাদের দেশে মানে আমি যেরকম মানুষজন চারপাশে দেখেছি সেই মানে একটু বেশি অলস। হ্যাঁ, এবার এইটাও ঠিকই যে সব মানুষের থেকে তুমি সেটা এক্সপেক্ট করতে পারো না। একটা লোক সারাদিন প্রচুর পরিশ্রম করেছে, ঠিক। তারপর সে 20 টাকা টিকিট কেটে একটা সিনেমা দেখতে গেছে, এবার বা একটা বই কিনেছে, এবার সে প্রচুর ভাববে, মানে তাকে জোর জবরদস্তি তো নেই, কিন্তু এই কালচারটা আমাদের মধ্যে নেই। ঠিকই না। আরেকটা জিনিস আমিও চেষ্টা করি, যখন আমার বন্ধু বান্ধব হোক বা আমার জুনিয়র্স হোক বা আমার টিমমেটস হোক, যারা একসাথে কাজ করি আমরা, এই যে এরাও যারা আছে, আমি চেষ্টা করি সবসময় যেমন মজা করার চেষ্টা করি যে কিছু একটা থট তাদের মধ্যে ইনপুট করার। এবার কোনো সময় সেটা অ্যাকসেপ্টেড হয়, কোনো সময় হয় না, এটাও আমি বুঝতে পারি। এটাও যে খুব এরকম তাদের ভাবতেই হবে বা আমি খুব জোর করে তাকে ভাবাবো, এটাও আমার না খুব একটা মাঝে মাঝে মনে হয় যে লোকজন জোর করার প্রসঙ্গ নয়, কিন্তু কেউ যদি ভাবে ভালো লাগে, একদমই তাই। এবং সেইটা যদি থ্রু এনিথিং অফ মি, মানে আজকে আমার এই পডকাস্টটায় লোকজন, এটা তো খুব মাস পপুলার পডকাস্ট নয়, এটা একটু নিশ পডকাস্ট। এবং যেহেতু আমি প্রথম শুরু করেছিলাম ভিডিও পডকাস্টটা, সেজন্য বোধহয় একটা ওই সময় পেয়েছিলাম। কিন্তু এটা আমার খুব ভালো লাগে যখন লোকজন এই কমেন্টটা করে যে এইটা না একটা নতুনভাবে ভাবালো, একটা অন্য কিছু জানতে পারলাম, একটা অন্য দিক থেকে জীবনটাকে দেখলাম। এটা যখন বলে সত্যি মনে হয় যে কিছু একটা বোধহয় ঠিক করছি, যেটা তুমিও বলছো। এই আইডিয়া থেকে আমার একটা জিনিস মনে হয়, ধরো আমার লেখা তুমি যেটা বললে অনেকে প্রশংসা করে এবং প্রচুর লোক নিন্দা করে, আমি জানি না কোন পার্সেন্টেজটা বেশি, আমি কখনো ভাবিও না। তবে এই মাইক ছুঁয়ে বলছি, আমার মাইকেই আমার লাইফ মাইক ছুঁয়ে, যে যখন মানে আমি আজ পর্যন্ত কোনো লেখা, কোনো উপন্যাস, কোনো গল্প কিচ্ছু আমি ক্রিয়েট করিনি যেটাতে আমার উদ্দেশ্য ছিল যে আপামর আবাল বৃদ্ধ বনিতা বাঙালি শুনবে আর শুনে প্রচুর প্রশংসা করবে এবং সবার পছন্দ হবে, আমরা একটা আইসক্রিম টাইপের একটা জিনিস তৈরি করব। বরঞ্চ আমার সবসময় ইচ্ছা থাকে এটা যে এমন একটা কিছু কাজ করব যেটা নিয়ে মানুষ কথা বলবে, হয়তো বলবে একদম জঘন্য হয়েছে, খারাপ হয়েছে, কেউ বলবে অসাধারণ কিছু হয়েছে, কিন্তু আমি যদি এমন একটা আর্ট, এমন একটা শিল্প, এমন একটা কিছু তৈরি করি যেটা সবার ভালো লাগানোটাই উদ্দেশ্য, তাহলে আলটিমেটলি আমি নতুন কিছু সৃষ্টি করছি না। তো যেই জিনিসটাকে লোকে খুব খারাপ বলে আর যেই জিনিসটাকে লোকে খুব ভালো বলে, এই দুটোকে যদি তুমি একটা কন্টেন্টের মধ্যে আনতে পারো, তাহলে বুঝবে ওই অস্থিরতার কথা যেটা বললাম, সেই অস্থিরতা তুমি তৈরি করতে পারছো। হ্যাঁ, আর যদি মনে হয় যে সবাই ভালো বলছে, খুব ভালো, কেউ মানে নিন্দা করছে না, বা খুব হয়তো 100 জনের মধ্যে 3 জন বললে এটা ঠিক হয়নি, তাহলে বুঝতে হবে যে আমি মানে কারখানার একটা প্রোডাক্ট তৈরি করছি, যে একটা চিপস তৈরি করলাম। এই ব্যাপারটা আমার খুব মনে হয়। বেশ, তো ভবিষ্যতে তোমার নিজের জীবনটাকে যখন দেখো, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করো নাকি তুমি এই মুহূর্তটাকে নিয়েই ভাবতে ভালোবাসো? খুব ভবিষ্যৎকে নিয়ে আমি চিন্তা করি না, একদম না করাটাই ভালো মনে হয়। কি দরকার? কি দরকার? অতীত আছে, অতীত আমাদের জীবনে থেকেই যায়, ওটা তো আছেই। অ্যাকচুয়ালি অতীতই আমরা, আমাদের অতীতে যা ঘটনা ঘটেছে সেগুলোই তো আমাদের এই বর্তমানটাকে তৈরি করেছে। ঠিকই তো, স্যার ভবিষ্যৎ নিয়ে অত ভেবে কি হবে? আমিও একেবারেই একটা পয়েন্টের পর থেকে ভবিষ্যৎ নিয়ে একেবারেই ভাবি না। আমার মনে হয় আমার জীবনে তারা কমে গেছে, তারা নেই কোনো কিছু পাওয়ার। আচ্ছা, বিরাট তারা নেই এক্ষুনি, বাট যেটা হয়েছে সেটা হলো বুঝতে পেরেছি সময়টা কমে এসছে, যা করার করতে হবে, কিন্তু এক্ষুনি করতে হবে, এক্ষুনি পেতে হবে, এইটা আমার মনে হয় একটু প্রবলেম দেয়। ঠিক, আমার মনে হয় যদি আমরা কাজটা ঠিক করে যেতে পারি, এটা এমনি বাকিটা এমনি চলে আসে। বেশ, তাহলে এই থটটা নিয়ে আজকের এপিসোডটা শেষ করা হয়। দারুণ লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে, দারুণ লাগলো এবং অনেক রকম কথা বললাম আমরা, এমন কথা বললাম। আর আমার এইটাও পডকাস্টটাও কিন্তু অনেকটা ওই তোমার গল্প লেখা বা আমার গল্প লেখার চলনের মতো। আমি কিন্তু প্রথমে ডিসাইড করি না যে আমার এই পডকাস্টটা থেকে আমি কি চাই, আমি দেখি যে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে। এবং এটাই আমার মনে হয় এটা আমারও একটা অ্যাডভেঞ্চার, একটা কনভারসেশনের অ্যাডভেঞ্চার, যেখান থেকে আমি দেখি যে বিভিন্ন রকম কনভারসেশন বিভিন্ন রকম দিকে চলে যায়। আজকেও আমরা অনেক দিকে গেলাম, এবং ওই ব্রনো এই ক্যামেরার পাশে বসে আছে, সে পাশ থেকে দেখছিল এরকম করে নিয়ে যাচ্ছিল কনভারসেশনটা। তো যাই হোক, এরকম গেছে কিনা সেটা আপনারা বলবেন, কিন্তু আজকে আমার খুব আনন্দ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। হয়তো ভবিষ্যতে আমরা কোনো সময় এমনি আড্ডা মারতে পারি, হ্যাঁ, সেইটা আমার মনে হয় দারুণ লাগবে তোমার হ্যাঁ। সঙ্গে আড্ডাটা মারতে। বা আমার কোনো জিনিস মানে আমার কোনো কাজ তোমাকে দেখাতে পারলে আমার খুব ভালো লাগবে, আমার কোনো লেখা তোমাকে পড়াতে পারলে আমার খুব ভালো লাগবে। তো এনিওয়েজ খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি খুব একটা বলি না এটা, তবুও বলে দিই, একটা লাল তো বাটন একটা ক্লিকই তো করতে হয়, এমন তো কোনো বিরাট ব্যাপার নয়, করে দিন না, হলে ভালো হয় আর কি। আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ ইয়েস ইউ নো। টাটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমার অতিথি হিসেবে যিনি এসেছিলেন তার নাম হলো সায়ক আমান। আপনারা অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু এই এপিসোডটা সম্পর্কে একটুখানি বলা দরকার। সেটা হলো আমাদের যে টিম, আমরা যখন এই এপিসোডটা শ্যুট করছি, আমার সঙ্গে সায়কের পরিচিতি তার লেখা এবং তার গলা দিয়ে। আপনাদেরও প্রচুর রিকোয়েস্ট এসে সায়কের সঙ্গে একটা এপিসোড করতে, কিন্তু এটা যে এত ইন্টারেস্টিং একটা এপিসোড হবে, এত রকম দিকে আমরা চলে যাব, এত সুন্দর একটা কানেকশন তৈরি হবে, এটা কিন্তু সত্যি এপিসোডটা শুরুর আগে ভাবিনি। একটা দুর্দান্ত এঙ্গেজিং আড্ডা যাকে বলে, যে আড্ডাটাতে ভালো লাগা তৈরি হয়, যেই আড্ডাটাতে একটা একটু মনে হয় একটু ভালো, মানে কিছু জিনিস নিলাম, কিছু অন্য পার্সপেক্টিভ দিয়ে দেখলাম, কিছু অন্যরকম লাগলো, কিছু শেয়ার করেছি আমরা পুরো পডকাস্টের মধ্যে। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে এই এপিসোডটা। কি হলো সেটা জানতে গিয়ে দেখুন। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট।